আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এক সপ্তাহ পর আবার দেখা হলো তোমাদের সাথে। ঢুকতে ঢুকতেই অনেকের অনেক কথা চলে আসছে। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তোমাদের কি খবর তাই বলো। আর যাদের যেসব প্রশ্ন আছে সেগুলো আমি দেখেছি, সমস্যা নাই, ওগুলোর উত্তর আমি দিব আস্তে। তোমরা সবাই জয়েন দিয়ে ফেলো। আপনার ফার্স্ট ক্লাস করতেছি না ভাইয়া, আমার এর আগের চ্যাপ্টারের ক্লাস নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, মানে অ্যাসিড ক্ষার যেটা সেটা আমি নিয়েছি, হয়তো বা তুমি আগের ক্লাসটা করো নাই, এমন হইতে পারে। তার এই অধ্যায়টা আমি একটু কম বুঝি, হ্যাঁ, কমন প্রবলেম। যখন আমি এসএসসি তে ছিলাম তখন আমিও এই অধ্যায়টা অনেক কম বুঝতাম। এটা কমন প্রবলেম, এই অধ্যায় সবাই কমই বোঝে একটু। বাট আমি যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসছি যাতে তোমাদেরকে আমি ভালো মতো বোঝাইতে পারি। হ্যাঁ, শাওন ভাইয়া ক্লাস নিবে তো, নিবে না কেন? শাওন ভাইয়াও ক্লাস নিবে। আমি অনেকদিন আসি নাই, এজন্য আমিও নিতে আসলাম। এর আগেরটা নিলাম, এটা নিলাম, দেন হয়তো শাওন ভাই নিবে। সো শুরুতে আমি একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে আমাদের পুরো কেমিস্ট্রি বইয়ে যতগুলো বোরিং চ্যাপ্টার আছে তার মধ্যে এই চ্যাপ্টার হচ্ছে একটা। মানে ফার্স্ট কথা এটা এখানেই, যে যতগুলো বোরিং চ্যাপ্টার আছে তার মধ্যে এই চ্যাপ্টারটা অন্যতম। এটা যখন আমি নিজে পড়তাম তখন আমি ভাবতাম যে হাই হাই, এই চ্যাপ্টার কেমনে সার্ভাইভ করব। বাট এই চ্যাপ্টারটা আসলে তোমার লাইফের জন্য ইম্পর্টেন্ট। লাইফ বলতে যদি কেমিস্ট্রির কোর কোনো কিছু বোঝানো হয়, যে আসলে রিয়াল কেমিস্ট্রি বলতে কি বোঝানো হয়, সেটা হচ্ছে এই পুরো বইয়ের বাকি চ্যাপ্টার গুলো হচ্ছে কেমিস্ট্রি। আর যদি বলা হয় যে কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন কোন জায়গায়, অর্থাৎ কেমিক্যালের ইঞ্জিনিয়ারিংটা কোন জায়গায়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কোন জায়গায়, সো ইঞ্জিনিয়ারিং হচ্ছে এই চ্যাপ্টারে। বুঝেছো? তুমি খুব সুন্দর বোঝো যে অ্যালুমিনিয়াম এটা আমাকে বিক্রিয়া দিতে পারে অনেক, জিঙ্ক অনেক বিক্রিয়া দিতে পারে, ক্যালসিয়াম অনেক বিক্রিয়া দিতে পারে, কিন্তু এই জিঙ্কটা কোথা থেকে আসে সেটাও তুমি হয়তো জানো, কিন্তু কোন প্রসেসে এটা নিয়ে আসা হয় এটা তোমরা জানো না। অ্যালুমিনিয়াম এটা কোন পদ্ধতিতে অ্যালুমিনিয়াম হিসেবে তুমি বের করে নিয়ে আসো এটা তোমরা জানো না, এবং তোমরা জানতেও চাও না। সো এই চ্যাপ্টারটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার। ইঞ্জিনিয়ারিং এ যেটা করা হয়, যে কোনো কিছু প্রসেস করা হয় ইন্ডাস্ট্রিয়াল ভাবে, তো এই ইন্ডাস্ট্রিয়াল মেথড গুলো এখানে আলোচনা করা হয়। খনিজ সম্পদ, ধাতু এবং অধাতু। মেনলি আজকে আমরা কি কি জানবো, যে আমরা যে অ্যালুমিনিয়াম গুলো দেখি, অ্যালুমিনিয়াম বা জিঙ্ক বলো বা যেটাই বলো না কেন, লাইক কপার, ক্যালসিয়াম, এই জিনিসগুলো আমরা পাই কিভাবে? এটা কি আমরা এভাবে হাত বাড়ালেই প্রকৃতি থেকে চলে আসে? না, এরকমটা না। এটাকে মানে কি বলবো, যে যেমন ওই যে মধু আহরণের একটা পদ্ধতি আছে না, মধু কি সরাসরি পাওয়া যায়? না, মধু কিন্তু অনেক প্রসেসিং করে তারপরে ওই চাকে নিয়ে যায়। মানে আমরা তো মধুর চাক কেটেই মধু পেয়ে যাই, বাট ওইখানে যে মধু তৈরি হয় সেটার কিন্তু একটা অনেক লম্বা প্রসিডিউর আছে, সরাসরি পাওয়া যায় না। সব তোমরা জেনে থাকবা যে হচ্ছে ফুলের, মানে কিসের মধু বলে, লিচুর মধু, তারপরে হচ্ছে সরিষা ফুলের মধু, তো বিভিন্ন টাইপের মধু আছে। সো এইখানেও মনে করো এগুলো এক একটা ওইরকম এক এক ভাবে আমরা প্রসিডিউর বের করে নিয়ে আসি। সো এগুলোই আমরা পড়বো আজকে। তো অনেকেই হয়তো ক্লাসে আমাকে নতুন দেখছো, আগের ক্লাস করো নাই। তো আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন শিশির, আমি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আর তোমাদের সাথে অনেক দিন ধরে জয়েন আছি, বাট এই কোর্সে অনেকেই নতুন, তো সো যারা চিনো না তারা চিনে নাও, এই আর কি। এই অধ্যায়, এর পরের অধ্যায় কে নিবে? আচ্ছা সেটা সমস্যা নেই, সেটা দেখতে পাবো আস্তে আস্তে। আচ্ছা, সো খাতা কলম বের করো এবং নোট করো। খাতা কলম বের করো
নোট করো, যদি নোট না করো শুধু দেখো তাহলে আসলে লাভ নাই। যদি নোট না করো তাহলে আলটিমেটলি কোনো লাভই হবে না, সো নোট করো। চলো আমরা কি কি শিখবো, খনিজ সম্পদ এবং আকরিক। ধাতু নিষ্কাশন, এই যে এইটা ধাতু নিষ্কাশন, যে কিভাবে আমরা একটা ধাতু বের করে নিয়ে আসি। তারপরে ওই তুমি একটা মনে করো যে কোথাও অ্যালুমিনিয়ামের খনি রাখা আছে, তো তুমি সেখান থেকে অ্যালুমিনিয়ামের ওই খনিটা তুলে নিয়ে আসলে সরাসরি কি, আচ্ছা তেলের খনি চিন্তা করো, যে তেলের খনি থেকে যে তেলটা পাওয়া যায় সেটা কি তুমি সাথে সাথে রান্নার কাজে ইউজ করতে পারবা বা খাওয়ার কাজে ইউজ করতে পারবা? কি মনে হয় বলো? ধরো তুমি তোমার বাসার পাশে একটা তেলের খনি পেয়ে গেছো, দেন তুমি কাউকে জানালা না যে আমি একটা তেলের খনি পেয়ে গেছি, আমি সুন্দর মতো যে ওই তেলের খনি থেকে তেল নিয়ে রান্নার কাজে ইউজ করা শুরু করলাম। এটা কি পসিবল? পসিবল না। আচ্ছা, একটা খুব বিখ্যাত মুভি আছে, মুভির নাম হচ্ছে কেজিএফ, তাই না? মুভিটা দেখেছো তো? আমি একটু গল্প বলছি যাতে তোমরা চ্যাপ্টারের ফিলিংসটা পাও, কারণ এই চ্যাপ্টারটা তোমরা ফিল করতে পারো না যেখানে কি পড়ানো হয়। তো আগে ফিল করো যে এখানে পড়ানো হচ্ছেটা কি, তারপরে না বুঝবা। কেজিএফ দেখেছো? হ্যাঁ দেখেছো। কেজিএফ এর ফুল ফর্মটা বলো কেউ একজন। কেজিএফ এর পূর্ণ রূপটা কি? কোলার গ্যাস গোল্ড ফিল্ড, তাই না? হ্যাঁ আদনান, এটা হচ্ছে কোলার গোল্ড ফিল্ড, মানে এটা একটা স্বর্ণের খনি ছিল এখানে, কোলার গোল্ড ফিল্ড, কে জি এন্ড এফ। সো এই যে একটা গোল্ডের ফিল্ড, একটা স্বর্ণের খনি ছিল, এই স্বর্ণের খনিকে কেন্দ্র করে অনেক কাহিনী সামনে আগায়, তাই না? তো এই কোলার গোল্ড ফিল্ডে দেখানো হয় কি, যে অনেক লোক কাজ করে। ওরা কি করে, মাটি খুঁড়ে, দেন কি বলো, মাটি খোঁড়ার পরে স্বর্ণের যে বারগুলো দেখানো হয় মুভিতে, ওই বারগুলো কি মাটির নিচে থাকে? কি মনে হয়, যে তুমি মাটি খুঁড়তে আছো হুট করে দেখলা যে অনেকগুলো সোনার বার, এরকম সোনার বার রাখা আছে, এরকমটা কি হয়? কি মনে হয় তোমাদের? এরকমটা হয় না, তুমি মাটি খোঁড়ার পরে সোনার বার পাবা না, তুমি মাটি খোঁড়ার পরে স্বর্ণের খনি পাবা, স্বর্ণের খনি পাবা। স্বর্ণের খনি ঠিক না, আকরিক পাবা। মাটি খোঁড়ার পরে যেটা পাওয়া যাবে সেটাকে বলা হয় স্বর্ণের আকরিক। দেন ওইটাকে বেশ কিছু প্রসিডিউর মেনটেন করে একদম পিওর খাঁটি সোনাতে পরিণত করা হয়। ওকে, তার মানে আসলে প্রথমে করা হয় ধাতু নিষ্কাশন, মাটি খুঁড়ে 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 তুমি হচ্ছে ওই স্বর্ণের জিনিসটা পাবা আগে, তারপরে ধাতু বিশোধন, দেন তুমি ওইটাকে পিওরিফাই করবা। যেমন তেলের ক্ষেত্রে বললাম, তুমি তেলের খনি পেয়ে গেলে আগে তেলটা সামহাও এখান থেকে নিয়ে আসবা, নিয়ে এসে একদম একদম মাংস চড়াইয়ে একদম তেল দিয়ে রান্না করা শুরু করা যাবে না। কি করতে হবে, ওইটাকে আগে পিওরিফাই করতে হবে, বিশুদ্ধ করতে হবে। এই যে বড় বড় তেল অয়েল ইন্ডাস্ট্রি, এগুলো কেন আছে? এগুলো এই পিওরিফাইং প্রসিডিউরের জন্যই তো আছে। তাছাড়া তো তেলের খনি সরকার থেকে বলে দিত যে ওইখানে তেলের খনি পাওয়া গিয়েছে, আমি এইখানে ক্লাসে এসে অ্যানাউন্স করে দিতাম যে হ্যাঁ শিখর বাচ্চা পোলাপান চলো তেলের খনি পাওয়া গেছে, তোমরাও আসো আমিও যাই, সবাই মিলে যে তেল নিয়ে এসে বাজারে বিজনেস শুরু করে দিব। পসিবল না। আমাদেরকে একটা ইন্ডাস্ট্রি প্ল্যান করতে হয়, এটাকে পিওরিফাই করতে হয়, দেন আমরা এটাকে কাজে লাগাতে পারি। যদি এরকমটা না হতো তাহলে তো যে কেউ যে তেল নিয়ে চলে আসতো। বুঝেছো? সব কিছুর পিছনে ইঞ্জিনিয়ারিং আছে, প্রত্যেকটা জিনিসের পিছনে ইঞ্জিনিয়ারিং আছে। আসলে আমি একটা কথা সবসময় বলি, যে ডাক্তাররা যদি ভুল করে তাহলে একটা মানুষ মারা যায়, মানে একটা সময়ে একটা মানুষ মারা যায়। বাট ইঞ্জিনিয়াররা যদি কোনো ভুল করে তাহলে একসাথে 1000 2000 10,000 20,000 মানুষও মারা যেতে পারে। মনে করো ইঞ্জিনিয়ার একটা ব্রিজ ডিজাইন করেছে, এখন ওই ব্রিজ যদি সামহাও ভেঙে পড়ে তাহলে একসাথে অনেক মানুষ মারা যাবে। বাট ডাক্তার যদি একটা অপারেশন থিয়েটারে ভুল করে তাহলে একজন মানুষ মারা যাবে। সো এখানে লার্জ স্কেলে খেলা হয় ইঞ্জিনিয়ারিং এ, সো এটা মাথায় রাখবা সবসময়। বুয়েটে কি করা হয়, পার কোয়েশ্চেন 3 মিনিট সময় দেওয়া হয়,
এবং জায়গা দেওয়া হয় 3 ইঞ্চ। তুমি একটা কোয়েশ্চেন পারো, সেটা ডাজেন্ট ম্যাটার, তুমি পারতেই পারো কোয়েশ্চেন, বাট তোমাকে এই কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে 3 মিনিটে এবং 3 ইঞ্চি জায়গার মধ্যে। এটা হচ্ছে তোমার ব্রেনের উপরে কতটুকু তোমার কন্ট্রোল আছে, তুমি কতটুকু ভালো থিঙ্কিং করতে পারো, তার থেকেও বড় তুমি কত ফাস্ট থিঙ্কিং করতে পারো, সেটা লাগে বুয়েটে। একটা কোয়েশ্চেন তুমিও পারো, তোমার ফ্রেন্ডও পারে, ও পারে 5 মিনিটে, তুমি পারো 3 মিনিটে, সো তুমি বুয়েটে চান্স পাবা। শুধু পারলেই হয় না, এখানে আরো কে আগে পারে সেটা ম্যাটার। সো চলো আমরা পড়বো হচ্ছে খনিজ সম্পদ। এতক্ষণ আমি জাস্ট ট্রেলার বললাম যে আমরা কি কি পড়বো, হ্যাঁ, মুভির একটা ট্রেলার দেখালাম। এখন হচ্ছে খনিজ সম্পদ, যেটাকে বলা হয় মিনারেল রিসোর্সেস। এই কথাগুলো বলবো না আসলে। দেখো যে পৃথিবীতে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন ধাতু অধাতু, তাদের বিভিন্ন যৌগ মাটি, পানি কিংবা বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করা হয়। এই মাটি, পানি, বায়ুমণ্ডলের যে অংশ থেকে এগুলোকে সংগ্রহ করা হয় তাকে খনিজ বলে। এখন এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, এই বিভিন্ন অঞ্চলের এখান থেকে মনে করো এই অঞ্চলটা থেকে আমি একটা খনি পাবো, কিছু একটা পাবো। এখন এই অঞ্চলটাকে তাহলে আমরা বলবো খনিজ, এই অঞ্চলটাকে আমরা বলবো খনিজ। ওকে, কিছুই না। খনিজ বলতে তোমরা হচ্ছে হয়তো ভাবো যে এটা মনে হয় যেটা পাবো সেটা খনিজ না, যে অঞ্চলে পাওয়া যায় সেটাকে বলা হয় খনিজ। যে অংশ থেকে এগুলোকে সংগ্রহ করা হয় তাকে খনিজ বলে। আর ওই খনিজ অঞ্চল থেকে যে সম্পদগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় খনিজ সম্পদ। মনে করো এইখানে অনেকগুলো সোনা রাখা আছে, তাহলে এই অবস্থানটাকে আমি বলবো খনিজ। আর ওইখান থেকে যে সোনাটা পাচ্ছি ওই সোনাকে আমি বলবো খনিজ সম্পদ। এগুলো ক্লিয়ার করতে থাকো আস্তে আস্তে। এখন দেখো কঠিন খনিজ, তো খনিজ আবার বিভিন্ন রকম হইতে পারে, কঠিন খনিজ, তরল খনিজ, গ্যাসীয় খনিজ। তো এই যে লোহা বা তামার যে খনিজ, এগুলোকে কি বলা হয়? কঠিন খনিজ। তরল পেট্রোলিয়াম বা খনিজ তেলের খনিজ, ওই যে বললাম তেলের খনিও থাকতে পারে, তো সেটা হচ্ছে তরল। ওই যে লোহা, তামা বা স্বর্ণ যেগুলো তুমি পাও, এগুলো কি? এগুলো হচ্ছে কঠিন। আর একটা হচ্ছে গ্যাসীয়, ওই যে বলে ওই যে গ্যাস পাওয়া যায়, হুম, তুমি যে বাসা বাড়ির গ্যাসগুলো ইউজ করো সেগুলো হচ্ছে কি? গ্যাসীয় খনিজ। গ্যাসীয় খনিজ থেকে এগুলো আসে। এগুলো নোট করার কিছু নাই, আমি বলে দিব, তুমি বুঝতে পারবা কোনটা নোট করতে হবে। তোমরা যে শিলা পাথর দেখো, এই শিলা পাথরগুলো আসলে কি? এই শিলা পাথরগুলো আসলে কি? তো বলছে বিভিন্ন খনিজ পদার্থ মিশে কিছু শক্ত পদার্থ তৈরি করে, ওই শক্ত কণা সমূহ একত্র হয়ে যে পদার্থ তৈরি করে তাকে শিলা বলে। মনে করো একটা জায়গায় অনেকগুলো খনিজ আছে, অনেক খনিজ আছে, সেটা কঠিন খনিজ হইতে পারে, তরল খনিজ হইতে পারে, হইতে পারে না, হইতে পারে। তো এগুলো একসাথে জমা হয়ে বায়ুমণ্ডলীয় চাপ, তাপ, বায়ু প্রবাহ সব মিলে মিক্স হয়ে অনেক দিন ধরে মিক্স হইতে 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 এটা অনেক শক্ত একটা পদার্থে পরিণত হয়, তখন এইটাকে আমরা বলি হচ্ছে শিলা। মনে করো, মনে করো হচ্ছে একটা মানুষ মারা গিয়েছে, একটা মানুষ মারা গেলে তার শরীরে তো বিভিন্ন খনিজ পদার্থ আছে, জৈব পদার্থ আছে। আহ, সেটা কি হইতে পারে? কার্বন হইতে পারে, সেলুলোজ আছে, তাই না, কোষ টিস্যু আছে, এখানে বিভিন্ন পরমাণু পদার্থ আছে আমাদের। যখন মারা যায় তখন তার যে শরীরের পরমাণুগুলো, পদার্থগুলো, সেগুলো কি মাটিতে মিশে যায়। এখন মাটিতে মিশে মিশে ওইখান থেকে মনে করো যে অনেকগুলো পদার্থ একসাথে মিশে কি হইতে পারে? সেটা শিলাতে পরিণত হইতেও পারে, কোনো এক সময় হইতেও পারে। এখন শিলার আবার বিভিন্ন প্রকার ভেদ আছে, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা মনে করো যে আগ্নেয়গিরিতে অনেক উঁচু 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 কি দেখতে পাও? লাভা দেখতে পাও। তো এই লাভাগুলো কি হয় বলতো? চারিদিকে ছড়িয়ে পড়ে। এগুলো না বুঝলে সমস্যা নাই, এই লাভাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। মনে করো এখান থেকে এই আগুনের, এই যে এটা হচ্ছে একটা আগ্নেয়গিরি, এখন এইখান থেকে এই যে ম্যাগমা গুলো উঠে এটা চারিদিকে ছড়িয়ে পড়ে না অনেক সময়? মনে করো ছড়িয়ে পড়ে এইখানে কিছু এই গলিত ম্যাগমা গুলো এখানে পড়েছে, এইখানে পড়ে থেকে গেল। এখন এর উপর দিয়ে বায়ু প্রবাহ হবে, এখানে তাপ লাগবে, চাপ লাগবে, বৃষ্টি পড়বে,
দেখা যাচ্ছে এটা 10 বছর বা 20 বছর পরে এটা একটা শক্ত শিলায় পরিণত হবে, শক্ত শিলায় পরিণত হবে, তাহলে এটাকে বলা হয় আগ্নেয় শিলা। আর পাললিক শিলা আছে, এখানে দেখবা সব এগুলো লেখা আছে যে ম্যাগমা বলে, এই ম্যাগমা যখন ঠান্ডা হয় তখন কঠিন পদার্থে পরিণত হয়, এটাকে বলা হয় আগ্নেয় শিলা। ওকে, আচ্ছা, পাললিক শিলা। পাললিক শিলা হচ্ছে ওই যে আবহাওয়া বা জলবায়ু ইত্যাদি পরিবর্তনের ফলে বৃষ্টির পানি, বাতাস, কুয়াশা, ঝড় ইত্যাদির কারণে মাটির উপরিভাগের ভূত্বকের কাদা মাটিগুলো, এই যে কাদা মাটি, বালি, এগুলা অনেক সময় কি হয়, শক্ত হয়ে যায়, অনেক দিন সময় লাগে, এটা 1-2 দিনে হয় না। সো এগুলো যখন শক্ত হয়ে যায় তখন আমরা এগুলোকে বলি পাললিক শিলা। এগুলো লাগবে না। রূপান্তরিত শিলা, এগুলো পড়ে নিবা, রিডিং পড়ে নিবা। এটাও লাগছে না। ধাতু, তো ধাতু সব সময় জানো যে তাপ ও বিদ্যুৎ পরিবাহী, আঘাত করলে ঝনঝন শব্দ হয়, পিটিয়ে পাত তৈরি করা যায়, এগুলোকে ধাতু বলে। আসলে আমরা পড়বো ধাতু নিষ্কাশন, এগুলো জাস্ট দ্রুত আমরা শেষ করে যাব। ধাতু নিষ্কাশন হচ্ছে আমাদের অধাতু, তাহলে কি, ওই যে ঝনঝন শব্দ করে না, পিটিয়ে পাত তৈরি করা যায় না, বিদ্যুৎ ও তাপ পরিবাহী নয়, তাদেরকে কি বলা হয়, অধাতু। আচ্ছা বলো তো, মানুষ ধাতু নাকি অধাতু? মানুষ ধাতু নাকি অধাতু? মানে মানুষের বডি আর কি। অধাতু। এই ধাতু কে লিখে? হায় হায়, অনেকজন দেখি ধাতু লিখে। এই মানুষ ধাতু? মানুষরে এমনি মারলে ঝনঝন ঝনঝন শব্দ করে না? মানুষকে মারলে ঝনঝন শব্দ করে? মানুষ অধাতু, নন মেটাল, মানে তোমার এই চামড়া, গায়ের চামড়া, মাংস, এগুলো নন মেটাল। কিন্তু এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে মানুষ তো বিদ্যুৎ পরিবহন করে, মানুষের শরীর দিয়ে তো বিদ্যুৎ পরিবহন হয়। এটা বিদ্যুৎ পরিবহন হয় কারণ মানুষের শরীরের ভিতরে পানি আছে, পানি বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করে বলে মানুষকে তুমি ধাতু বানাই দিবা? বুঝেছো? মানুষ অধাতু, কিন্তু শরীরে আমাদের কি 70% পানি আছে, ওই পানির জন্য বিদ্যুৎ পরিবহন করতে পারে। ক্লিয়ার? আচ্ছা, সো এ হচ্ছে অধাতু। অধাতু দেখো, এই যে কার্বন, সালফার, ফসফরাস, এগুলো তোমরা জানো। আচ্ছা, খনিজ, এই যে এখান থেকে ইম্পর্টেন্ট পড়া শুরু। এটা সংজ্ঞা আসে, খনিজ কাকে বলে। দেখো, এই যে দেখো, কেজিএফ এ তোমরা এরকমই দেখতে পাই, এরকম কালা কালা কয়লা সব, তাই না? আচ্ছা, তো বলছে মাটির উপরিভাগে বা মাটির তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন বিভিন্ন প্রকার ধাতু, অধাতু ইত্যাদি সংগ্রহ করি, তাদেরকে খনিজ বলা হয়। মনে করো মাটির এই নিচে, এটা হচ্ছে মাটির উপরিভাগ, এর নিচে কিছু আমি একটা পেলাম, দেন এটাকে আমি উপরে তুলে নিয়ে আসলাম, এখন এখান থেকে আমি পেলাম মনে করো অ্যালুমিনিয়াম। তাহলে এইটা থেকে যে আমি অ্যালুমিনিয়াম পেলাম, তাহলে এটাকে আমি বলবো খনিজ, এটাকে আমি বলবো খনিজ, এটাকে আমি বলবো খনিজ। তাহলে কি হচ্ছে, মাটির উপরিভাগে বা তলদেশে যে সকল পদার্থ থেকে আমরা প্রয়োজনীয় দ্রব্যাদি পাই, প্রয়োজনীয় দ্রব্যাদি পাই, তাকে কি বলা হয়, খনিজ বলা হয়। আর যে অঞ্চল থেকে খনিজ উত্তোলন করা হয় তাকে বলা হয় খনি। ওই যে তেলের খনি, তেলের খনি থেকে আমরা কি পাচ্ছি, যেটা পাচ্ছি তেলের খনি থেকে আমরা একটা লিকুইড পাই, ওই লিকুইডকে আমরা বলবো কি, বলো? তেলের খনি আছে, ওইখান থেকে আমরা যে লিকুইডটা পাচ্ছি ওইটাকে আমরা কি নাম দিব, বলো? ওইটাকে আমরা বলবো হচ্ছে খনিজ। আর যেখানে পাওয়া যাচ্ছে ওই যে তেলের খনি, একটু জাস্ট কমন সেন্স কাজে লাগাও। আকরিক, আকরিক হচ্ছে যে সকল খনিজ থেকে লাভজনকভাবে ধাতু অধাতুকে সংগ্রহ করা যায়, লাভজনকভাবে, এই কথাটা উল্লেখ করতে হবে। তাহলে কি হলো আমি একটু তোমাদেরকে বলি। প্রথমে তুমি খনি পেলা, খনি হচ্ছে একটা স্থান,
খনি হচ্ছে একটা স্থান। এই খনি থেকে তুমি কি পেলা? খনিজ পেলা। এই খনি থেকে তুমি খনিজ পেলা। খনিজটা কি? খনিজ হচ্ছে একটা দ্রব্য। দ্রব্য। এখন এই খনিজ থেকে তুমি কি কি পেতে পারো? এই খনিজ থেকে তুমি পেতে পারো ধাতু বা অধাতু। এই ফ্লোচার্ট গুলো লিখে রাখো। তাহলে তুমি কি পেলা? একটা খনি পেলা, একটা স্থান। এই স্থান থেকে তুমি একটা দ্রব্য পেলা, যে দ্রব্যটাকে বলছে খনিজ। এখন এই খনিজ থেকে তুমি পেতে পারো ধাতু বা অধাতু। বোঝা গেছে? এখন এই খনিজ থেকে যে ধাতু বা অধাতু পাবা, এটা যদি লাভজনক হয়, আচ্ছা আমি একটা পেজ নেই, দেখো এটা একটু বুঝতে হবে। প্রথমে পেলা খনি, তাছাড়া ক খ এর প্রশ্নে আটকে যাবা। এই খনি থেকে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলবো খনিজ। আর খনিজ থেকে আমরা পেতে পারি ধাতু এবং অধাতু। ধাতু এবং অধাতু। এখন দুইটা প্রসিডিউর হইতে পারে। তুমি যে খনিজ থেকে ধাতু অধাতু পেলা, এটা হতে পারে লাভজনক, এটা হতে পারে লাভজনক। আবার তুমি যে এই খনিজ থেকে ধাতু বা অধাতু পাবা, এটা লসও হইতে পারে। এটা আবার লসও হইতে পারে। ধাতু অধাতু। তাহলে এটা মনে করো এটা হচ্ছে লাভ হচ্ছে তোমার, আর এখানে হচ্ছে লস। দেখো দুইটা জিনিস দেখো, তুমি খনি থেকে খনিজ পেলা, খনিজ থেকে ধাতু অধাতু, এটা একটা লাভজনক প্রসেস। আর এই খনিজ থেকে তুমি ধাতু এবং অধাতু পেলা, এটাকে লস প্রজেক্ট বলা হচ্ছে। তাহলে এই যে লাভজনক যখন হবে, এই খনিজ যখন লাভজনক হবে, তখন এটাকে আমরা বলবো আকরিক। খনিজ যদি লাভজনক হয়, লাভজনক হলে খনিজকে আমরা বলি আকরিক। আর খনিজ যদি লাভজনক না হয়, খনিজ যদি লস প্রজেক্ট হয়, তখন সেটাকে আমরা শুধু খনিজ বলি। এই জিনিসটা বুঝেছো কিনা বলো? যারা বুঝেছো তারা ইয়েস বলো। খুবই সিম্পল জিনিস। খনিজ যদি লাভজনক হয়, তখন তাকে আমরা বলবো আকরিক। আর খনিজ যদি লসজনক হয়, লস যদি হয়, তাহলে আমরা সেটাকে বলবো শুধু খনিজ। ওকে, তাহলে তুমি হচ্ছে আকরিক পেয়ে গেলা। আকরিক কি? যদি লাভজনক হয়। যদি লাভজনক হয়। এখন দেখো, তুমি মনে করো তোমার কাছে কাদা মাটি আছে, কাদা মাটি। এই কাদা মাটি থেকে তুমি অ্যালুমিনিয়াম পেতে পারো, অ্যালুমিনিয়াম পেতে পারো। কিন্তু এই কাদা মাটি থেকে অ্যালুমিনিয়ামের যে প্রসেস, সেটা হচ্ছে লস প্রজেক্ট, লাভজনক হয় না। কাদা মাটি থেকে যে অ্যালুমিনিয়াম পাওয়ার যে প্রসেস, সেখানে লাভ হয় না, লাভ হয় না, লস হয়ে যায়। তো এইখানে আমরা কাদা মাটিকে কি বলবো? খনিজ বলবো নাকি আকরিক বলবো বলো? তাহলে কাদা মাটিকে আমরা খনিজ বলবো নাকি আকরিক বলবো? তখন কাদা মাটিকে আমরা বলবো খনিজ, খনিজ। কিন্তু Al2O3, Al2O3 ডট 2 অণু পানি, 2 অণু পানি, এটার নাম হচ্ছে বক্সাইট। এই নামগুলো আমি লিখে দিব, মুখস্থ করবো। এটার নাম বক্সাইট। এখন এটা থেকেও অ্যালুমিনিয়াম পাওয়া যায়, এটা থেকেও অ্যালুমিনিয়াম পাওয়া যায়, যেটা হচ্ছে লাভজনক, লাভজনক। তখন এইটাকে আমরা কি বলবো? তখন এইটাকে আমরা বলবো খনিজ এবং আকরিক দুইটাই বলতে পারি। খনিজ প্লাস আকরিক, বোথ। বোঝা গেল? কাদা মাটি থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, লস হয়ে যায়, তাহলে কাদা মাটিকে শুধু খনিজ বলবো। কিন্তু এই যে বক্সাইট, ঠিক আছে, এই বক্সাইট ড হবে ট,
বক্সাইট, এই বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম পাওয়া যায় যেটা লাভজনক, এজন্য এটা তো খনিজ এবং এই খনিজকে আমরা আকরিকও বলতে পারি। ক্লিয়ার হয়েছে? লাভ লস বুঝবা কি করে? যখন তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করবা তখন লাভ লস বুঝবা, চোখে দেখে তো বোঝা যাবে না। বলো, যাদের ক্লিয়ার হয়েছে তারা বলো ক্লিয়ার। আর ভাই এটা তো বোঝাই যাচ্ছে তুমি কাদা মাটি থেকে কতটুকু অ্যালুমিনিয়াম পাবা, কিন্তু এখানে তো অ্যালুমিনিয়াম চোখে দেখাই যাচ্ছে, তার মানে এখান থেকে বেশি অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। তাহলে আকরিক এবং খনিজ এটা সংজ্ঞা পরীক্ষাতে চাই, তো সংজ্ঞাটা তোমরা ক্লিয়ার রাখবা। আচ্ছা, এখানে দেখো এই যে কিছু আকরিকের নাম দেওয়া আছে, যেমন গ্যালেনা, পিবিএস, এটা মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে গ্যালেনা থেকে পাওয়া যাবে লেড, বক্সাইট, বক্সাইট থেকে পাওয়া যাবে অ্যালুমিনিয়াম, আয়রন পাইরাইট FeS2, এখান থেকে পাওয়া যায় আয়রন। মুখস্থ করবো এগুলো, মুখস্থ। এই যে দেখো, এ কয়টা আমার মুখস্থ রাখতে হবে, এ কয়টা মুখস্থ রাখতে হবে। এটার স্ক্রিনশট তুলে নাও, এটা পুরো ক্লাস জুড়ে আমাদের লাগবে। বিশেষ করে গ্যালেনা, বিশেষ করে লাগবে হচ্ছে গ্যালেনা, ক্যালামাইন, জিঙ্ক ব্লেড, তারপরে হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট, দেন লাগবে হচ্ছে ক্যালকোসাইট, বক্সাইট। এই কয়টা আমাদের পুরো ক্লাস জুড়ে লাগবে, মুখস্থ রাখতে হবে এটা। ওকে, তাহলে ক্যালকোসাইট হচ্ছে Cu2S, কপারের আকরিক। এটা হচ্ছে হেমাটাইট, আয়রনের আয়োটাইট, মানে আকরিক। ম্যাগনেটাইট, হেমাটাইট। ম্যাগনেটাইট দেখো নামটা বড়, তাহলে Fe3O4। হেমাটাইট নামটা একটু ছোট, Fe2O3। এভাবে মনে রাখবা। গ্যালেনা, পিবিএস, ওকে, এগুলো মুখস্থ রাখবা। যেমন কোনটি হেমাটাইটের সংকেত? তো হেমাটাইট দুইটা ছিল, দুইটা ছিল তাই না, একটা হচ্ছে ম্যাগনেটাইট, হেমাটাইট। তো ম্যাগনেটাইট হচ্ছে, হেমাটাইট হচ্ছে Fe2O3, ওকে, Fe2O3, এগুলো লাগবে না। কোনটি বক্সাইটের খনিজমল হিসেবে, আচ্ছা খনিজমল পরে আসি, এগুলো লাগবে না, লাগবে না। আচ্ছা, খনিজ মল কি এটা একটু পড়াই ফেলি। খনিজ মল কাকে বলে? আচ্ছা, খনিজ থেকে আমরা কি পেতে পারি বলতো? খনিজ থেকে আমরা কি পাই? আমরা পেতে পারি ধাতু প্লাস অধাতু, ওকে, ধাতু প্লাস অধাতু। এখন এই ধাতু এবং অধাতুর পাশাপাশি আমরা কোনো কিছু উল্টাপাল্টা জিনিসও পাইতে পারি যেটা আমাদের প্রয়োজন নাই, যেটা আমাদের প্রয়োজন নাই। লাইক আমি এখানে Al2O3 3H2O, Al2O3 2H2O। এখন এখান থেকে আমি চাচ্ছি অ্যালুমিনিয়াম, আমি চাচ্ছি এখান থেকে অ্যালুমিনিয়াম, বাট এখানে তৈরি হয়ে যায় অনেক সময় সোডিয়াম হাইড্রক্সাইড, এটাও তৈরি হয়ে যায়। চাচ্ছিলাম অ্যালুমিনিয়াম, তৈরি হয়ে গেল এটা। তাহলে এই যে এটা এক্সট্রা তৈরি হচ্ছে, এটা কি মল? আমরা মল বলতে কি বোঝাই? মল বলতে আমরা বোঝাই অপদ্রব্য, বুঝতে পারছো? তো এটা যেহেতু খনিজ থেকে মল হিসেবে পাচ্ছি, এই জন্য এটাকে বলা হয় খনিজ মল, খনিজ মল। তাহলে কি বলবো? খনিজ থেকে আমরা ধাতু এবং অধাতু পাওয়ার পাশাপাশি, খনিজ থেকে ধাতু এবং অধাতু পাওয়ার পাশাপাশি আমরা যে অপদ্রব্য পেয়ে থাকি সেটাকে বলা হয় খনিজ মল। ক্লিয়ার? আচ্ছা, এগুলোতে এত সময় দিব না, এগুলো ইজি। আকরিক কাকে বলে? যেসব খনিজ লাভজনকভাবে ধাতু এবং অধাতু দিতে পারে তাকে কি বলা হয়? আকরিক বলে। ম্যাগমা কাকে বলে? এটা সংজ্ঞা দেওয়া আছে, এগুলো পড়ে নিবা। আচ্ছা, সকল খনিজ আকরিক নয় কেন? সকল খনিজ আকরিক নয়, খনিজ যদি লাভজনক হয় তাহলেই আকরিক হতে পারে, আর খনিজ যদি লস হয় তাহলে সেটা শুধু খনিজ।
তাহলে সকল খনিজ আকরিক নয়, কারণ খনিজের যেসব লাভজনক সেটাই আকরিক, তাছাড়া বাকিগুলো আকরিক নয়। ওকে, এবার হচ্ছে ধাতু নিষ্কাশন। এইটা হচ্ছে এইখান থেকে সিকিউ আসে, এইখান থেকে সিকিউ আসে, যদি আসে তাহলে এখান থেকে সিকিউ আসবে, এবং আমরা পুরোটা ক্লাস এইটাই পড়বো এখন, বাকি উল্টাপাল্টা জিনিস আমরা পড়বো না। ওকে, সবাই রেডি? খাতা কলম বের করো, এখন তুমি খাতা কলম বের করে বসো, প্রত্যেকটা জিনিস নোট করবা। আমি মুখে যা যা বলবো, যেটা তোমার কাছে প্রয়োজনীয় মনে হবে, প্রত্যেকটা জিনিস নোট করবা। সবাই রেডি হয়ে বসো, নতুন ভাবে রেডি হও, আগে তো রেডি হয়েছিলা, এখন নতুন করে রেডি হও। নিষ্কাশন বলতে হচ্ছে বের করা, বের করা। তুমি পেট ভরে খেলা, তারপরে ওয়াশরুমে গেলা, টয়লেটে গেলা, তারপরে যেটা করছো সেটাই হচ্ছে নিষ্কাশন, ওইটা নিষ্কাশিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখো, ধাতু নিষ্কাশন যে পদ্ধতিতে আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয়, আকরিক থেকে ধাতু সংগ্রহ করা হয় তাকে ধাতু নিষ্কাশন বলে। মনে করো আমার কাছে এই যে এইটা আছে, এইটা আছে, এখন আমি তো এইটা চাই না, আমি কি এটা চাই? বলো, আমি আয়রনের অক্সাইড নিয়ে কি করব? আমার দরকার আয়রন, আমার দরকার আয়রন, আমি তো এই লেড সালফাইড চাই না, আমি চাই লেড। আমি ক্যালসিয়াম কার্বনেট চাই না, আমি চাই ক্যালসিয়াম। সো কিভাবে এখান থেকে এখানে আসতে পারি সেটাই আমরা দেখব, সেটাই আমরা দেখব। সাব্বির আহমেদ বলে, ভাইয়া 30 মিনিট লেট হলো, এখন কি বুঝবো? হ্যাঁ, এখন থেকেই বুঝবা, এখন থেকেই বুঝবা, এখন নোট করার সময় দিব। চলো দেখি, দেখো, ধাতু আকরিক থেকে ধাতু নিষ্কাশন, আকরিক থেকে ধাতু নিষ্কাশনের ধাপ, ভাই এই ধাপগুলো মুখস্থ করো আমার সাথে সাথে। আকরিককে চূর্ণ করা হবে, আমি একটা আকরিক নিয়ে আসছি, মনে করো যে আমি এখানে গেলাম, এই এইখানে একটা খনি পাওয়া গেছে, আমি হচ্ছে দৌড়াই দৌড়াই এখানে গেলাম, দৌড়াই দৌড়াই এখানে যাওয়ার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে আকরিক, এটা হচ্ছে আকরিক। এই আকরিককে নিয়ে আসার পরে, আমার তো আকরিককে নিয়ে আসলাম, মনে করো আমি আকরিক পেয়েছি এটা Al2O3 2H2O, আমি এটা এনে দেখলাম যে ধুরু ছাই, এটা দিয়ে তো আমার হবে না, আমার তো দরকার অ্যালুমিনিয়াম, আমার তো দরকার অ্যালুমিনিয়াম, এটা নিয়ে আমি কি করব? তখন আমি যেটা করব, এই অ্যালুমিনিয়াম অক্সাইড আর 2 অণু পানি, এটাকে নিয়ে এসে চূর্ণ বিচূর্ণ করব, আগে ভাঙবো, ছোট 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 করে ভাঙবো। ওকে, তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে চূর্ণ বিচূর্ণ করে ভাঙা, চূর্ণ বিচূর্ণ করে ভাঙা। তারপরে হচ্ছে ঘনীকরণ। আচ্ছা, ঘনীকরণটা একটু শর্টকাটে বলি, ঘনীকরণটা কি? দেখো, একটা আকরিকের মধ্যে কি থাকে? ধাতু থাকে, অধাতু থাকে, খনিজ মল থাকে। একটা আকরিকের মধ্যে, আকরিকের মধ্যে কি থাকে বলতো? ধাতু প্লাস খনিজ মল। ঘনীকরণ মানে হচ্ছে এই খনিজ মলটাকে কোনোভাবে বাদ দিতে হবে। ঘনীকরণ মানে হচ্ছে খনিজ মলটাকে বাদ দিয়ে ফেলবো, আমি খনিজ মল চাই না। বুঝেছো? ঘনীকরণ মানে কি? ঘনীকরণ মানে হচ্ছে আকরিক থেকে খনিজ মল তাড়িয়ে দেওয়া, সোজা ভাষায় বুঝে নাও। তাহলে চূর্ণ বিচূর্ণ করব, তারপরে খনিজ মল বাদ দিব, মানে ঘনীকরণ করব, তাহলে আমার আকরিকটা ঘন হয়ে যাবে না? মনে করো স্বর্ণ ছিল প্লাস ভেজাল ছিল, ভেজাল বাদ দিয়ে দিলাম, তাহলে এখন আমার খাঁটি স্বর্ণ ঘন হয়ে গেছে এবার স্বর্ণটা, এজন্য এটার নাম হচ্ছে ঘনীকরণ, এজন্য এটার নাম ঘনীকরণ। আচ্ছা, এরপরে কি করতে হবে? ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করতে হবে, অক্সাইডে রূপান্তর করতে হবে। এবার বলছে ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে পরিণত করতে হবে।
তারপরে ধাতু বিশুদ্ধকরণ করতে হবে। সো লেটস গো, আমি এটা পড়ে শোনালাম, এবার আমার মতো করে লিখো। এবার আমার মতো করে লিখো। আমি প্রথমে পাবো কি? আকরিক। প্রথমে পাবো আকরিক। দেন এই আকরিককে আমি কি করব? এক নাম্বার কি করব বলো? এটাকে আমি যেটা করব, চূর্ণ বিচূর্ণ করব। চূর্ণ বিচূর্ণ। তারপরে কি করব বলো? আমার সাথে সাথে লিখো এবং বলো। প্রথমে চূর্ণ বিচূর্ণ করব, তারপরে করব হচ্ছে ঘনীকরণ। এই প্রসিডিউর গুলোই সিকিউতে লিখতে হবে। চূর্ণ বিচূর্ণ, তারপরে ঘনীকরণ, তারপরে কি? তারপরে করব হচ্ছে, বলো, এই যে দেখো, তারপরে হচ্ছে অক্সাইডে পরিণত করব, তারপরে অক্সাইডে রূপান্তর। অক্সাইডে রূপান্তর। অক্সাইডে রূপান্তরের পরে মুক্ত ধাতু, মুক্ত ধাতুতে পরিণত করা, মুক্ত ধাতু। তারপরে তারপরে হচ্ছে বিশুদ্ধকরণ। বিশুদ্ধকরণ লিখতে থাকো। তাহলে প্রথমে চূর্ণ বিচূর্ণ করব, তারপরে ঘনীকরণ করতে হবে, তারপরে অক্সাইডে রূপান্তর, অক্সাইডে রূপান্তর করার পরে মুক্ত ধাতু, তারপরে হচ্ছে বিশুদ্ধকরণ। একটা এক্সাম্পল দেই, মনে করো যে অনেক ঢালাও ভাবে বলছি, একটা এক্সাম্পল দেই। মনে করো তুমি পেলা হচ্ছে লেড সালফাইড। এটা হচ্ছে লেড, তুমি পেলা লেড সালফাইড। লেড সালফাইড তোমার কি দরকার বলো তো? তুমি চাও কি? তুমি চাও হচ্ছে লেড, নাকি লেড অক্সাইড, নাকি লেড সালফাইড? কোনটা চাও বলো? এখান থেকে তুমি কি চাও? তুমি এই লেড সালফাইড থেকে কি চাও বলো? এটা আগে বলো, তোমার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এই সালফারকে লিখে লেড চাই, লেড ধাতুটা চাই, সালফার তো বাদ যাবে, আমরা এখান থেকে লেড চাই। তাহলে এটা তো লেড সালফাইড আছে, তাহলে এটাকে আমাদের অক্সাইডে রূপান্তর করতে হবে। তাহলে কি করব? এটার সাথে অক্সিজেনের বিক্রিয়া দিব। অক্সিজেনের বিক্রিয়া দিলে এটা কি হয়ে যাবে জানো? এটা হয়ে যাবে, কি হবে বলো? হুম, এটা হয়ে যাবে লেড অক্সাইড, PbO প্লাস তৈরি হবে SO2। তাহলে এবার হয়ে গেল অক্সাইড, এটা হয়ে গেল অক্সাইড। এখন বলো তো, আমি কি অক্সাইড চাই? না, অক্সাইডও চাই না, আমার দরকার লেড। এখন এটাকে আমার মুক্ত ধাতুতে পরিণত করতে হবে। এবার যেটা করব, এই লেড অক্সাইডকে PbO, এটার সাথে যদি আমি কার্বন দেই, কার্বন দিলে এটা তৈরি হয়ে যাবে, এই কার্বন কি করবে? এই অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তৈরি করবে কার্বন মনোক্সাইড, আর এই লেড আলাদা হয়ে গেল। তাহলে এই যে লেড পেয়ে গেলাম, এই যে পেয়ে গেলাম লেড। এই লেডটা যেটা পেলাম, এটা যে মুক্ত ধাতু। দেন এটাকে আমরা কি করব? তারপরে এটাকে আমরা বিশুদ্ধকরণ করব। তারপরে এটাকে আমরা বিশুদ্ধকরণ করব। তো এরকম প্রসিডিউর আমরা পড়বো আস্তে আস্তে, এটা আমরা আস্তে আস্তে প্রসিডিউর করব। এই অক্সিজেন 3টা কেন, এটা কোনো প্রশ্ন হইলো? এটা সমতাকরণ করে নিবা, সমস্যা নেই, সমতাকরণ করলেই হয়ে যাবে। হ্যাঁ, তার মানে প্রথমে ঘনীকরণ করব, তারপরে অক্সাইড, অক্সাইডে রূপান্তর করলাম, অক্সাইডে রূপান্তর করার পরে মুক্ত ধাতু, এই যে মুক্ত ধাতু, মুক্ত ধাতু পাওয়ার পরে বিশুদ্ধকরণ করব। তাহলে আমার প্রাইমারি স্টেপ কয়টা? প্রাইমারি স্টেপ 5টা। প্রাইমারি স্টেপ 5টা।
এখন এই যে ঘনীকরণ, এই ঘনীকরণের আবার 4টা ধাপ আছে। এই ঘনীকরণের 4টা ধাপ আছে, এগুলা লিখো, আমার সাথে সাথে লিখো সবাই। ঘনীকরণের 4টা ধাপ আছে। 1 নাম্বার হচ্ছে হাইড্রোলাইটিক। হাইড্রোলাইটিক, আচ্ছা এখানে না লিখি, অন্য আরেক জায়গায়, আচ্ছা এখানেও লিখে রাখি হাইড্রোলাইটিক, এটা পরে পূরণ করছি। এবার আসো আমরা হচ্ছে চূর্ণ বিচূর্ণ কিভাবে করব সেটা একটু দেখে আসি। এই যে দেখো এখানে খেয়াল করো, আচ্ছা এটা এসএস নিবা, এটা পরে নাও, এখানে আরো অনেক কিছু লিখবো। যারা এটা স্ক্রিনশট নিতে চাচ্ছ পরে নাও, এখানে আরো অনেক কিছু লিখবো। চলো এটা আগে দেখো যে আকরিককে চূর্ণ বিচূর্ণ করা হয়, তো চূর্ণ বিচূর্ণ করার জন্য তো তোমার যন্ত্র লাগবে। কি কি ব্যবহার করা হয়? জো ক্রাশার এবং বল ক্রাশার, এটা ব্যবহার করা হয়। জো ক্রাশার আর বল ক্রাশার। তো জো ক্রাশার দিয়ে কি করা হয় জানো? জো ক্রাশার দিয়ে গুঁড়ো করা হয় ছোট ছোট টুকরো, স্মল পার্ট। স্মল পার্ট, মনে করো তুমি হচ্ছে লেড সালফাইড নিয়েছো, এই লেড সালফাইডকে তুমি জো ক্রাশারের মধ্যে দিবা। জো ক্রাশার, জো মানে হচ্ছে জ আর কি, ওই যে জ থাকে না, জ ক্রাশার। তাহলে এটা কি হবে? স্মল পার্ট। স্মল পার্ট, মনে করো এত বড় লেড সালফাইড ছিল, এটা ছোট ছোট পার্টে ভাগ হয়ে যাবে। তাহলে এটা কি দিয়ে করব? জো ক্রাশার দিয়ে। এটা করব হচ্ছে জো ক্রাশার দিয়ে। আর বল ক্রাশার দিয়ে করা হয় পাউডার। বল ক্রাশার দিয়ে করা হয় পাউডার, মানে তুমি একদম পাউডার বানাই দিতে যাচ্ছ, তখন তুমি কি ইউজ করবা? বল ক্রাশার। এগুলো তোমাকে বাসা থেকে নিয়ে যাওয়া লাগবে না, কিনাও লাগবে না। তুমি যখন ইঞ্জিনিয়ার হবা, তুমি ইন্ডাস্ট্রিতে যাবা, তখন ইন্ডাস্ট্রিতে এগুলো অটোমেটিক থাকবে। তো তুমি ইঞ্জিনিয়ার, তুমি কি ওই জো ক্রাশার দিয়ে ছোট ছোট কাজ করবা? না, তুমি জো ক্রাশার দিয়ে ছোট ছোট টুকরা করবা না। তুমি জাস্ট বুঝাই দিবা তোমার যে আন্ডারে যারা আছে ওদেরকে বোঝাই দিবা যে দেখো এটা জো ক্রাশার, এটা দিয়ে তোমরা ছোট ছোট টুকরা করে ফেলবা। আর যদি তোমরা পাউডার করতে চাও তখন তোমরা এই মেশিন ইউজ করবা, এতটুকুই। তুমি ইঞ্জিনিয়ার হইলে তোমার যে থিঙ্কিং ব্রেন, ওইটার দামই অনেক, তোমাকে কাজ করতে হবে না। বুঝেছো? তাহলে আমরা যে চূর্ণ বিচূর্ণ করব, বলো চূর্ণ বিচূর্ণের জন্য কি কি লাগবে? জো ক্রাশার, বল ক্রাশার। যদি ছোট টুকরা তাহলে জো ক্রাশার, বল ক্রাশার দিয়ে পাউডার, শেষ। শেষ, ওকে। এবার আসো আকরিকের ঘনীকরণ। তো ঘনীকরণ কি বলেছিলাম? ঘনীকরণ মানে হচ্ছে খনিজ মল বাদ দিতে হবে। ঘনীকরণ মানে হচ্ছে খনিজ মল বাদ দিতে হবে। এই যে খনিজ, এই যে আকরিকের সাথে অন্যান্য কিছু পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, এই পদার্থকে খনিজ মল বলে। হ্যাঁ, যেমন এই যে বক্সাইট, এই বক্সাইডের সাথে বালি থাকে খনিজ মল হিসেবে। এই আকরিক থেকে খনিজ মল দূর করার যে প্রক্রিয়া, খনিজ মল দূর করার যে প্রক্রিয়া এবং দূর করে আকরিকের ঘনত্ব বৃদ্ধি করা, সেটাকে বলা হয় আকরিকের ঘনীকরণ। আকরিকের ঘনীকরণ, এই যে বক্সাইট, এই যে বক্সাইট যে আকরিকটা, বক্সাইটে কি থাকে বলতো? Al2O3, 2 অণু পানি, প্লাস থাকে বালি। এই যে বালি থাকে এটার সাথে, SiO2, সিলিকন অক্সাইড, বালি। এটাই হচ্ছে বালি। বালির সংকেত অনেকে জানো না, এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে বালি। তাহলে আমাকে কি করতে হবে বলো? এইখান থেকে বালিটাকে বাদ দিয়ে ফেলতে হবে। যেভাবে আমি করব, এখান থেকে বালি বাদ দিতে হবে। বালি বাদ দিতে হবে। বালি বাদ দিলে এই যে প্রসিডিউর, সেটাকে আমরা বলবো ঘনীকরণ। সো ঘনীকরণ প্রসিডিউরের কয়েকটা আবার ভাগ আছে, পদ্ধতি আছে। যেমন হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি। এটা আবার এক একটার জন্য এক এক রকম পদ্ধতি হবে। এক একটার জন্য এক এক রকম পদ্ধতি হবে। হ্যাঁ, সিলিকন ডাইঅক্সাইড, SiO2। সিলিকন ডাইঅক্সাইড বলছো তো সিলিকন অক্সাইড বললে হয়, ওটা কোনো সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা।
তাহলে এই যে দেখো, হাইড্রোলাইটিক পদ্ধতি, ফেনা ভাসমান পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ, রাসায়নিক পদ্ধতি। এখন আমি কথার কথা একটা বলছি, যে মনে করো তোমার পেট ব্যথা, এখন তুমি অ্যালার্জির ওষুধ খাবা নাকি পেট ব্যথার ওষুধ খাবা? অবশ্যই তুমি পেট ব্যথার ওষুধ খাবা। তো সেরকমই মানে কোন প্রসিডিউর ইউজ করতে হবে সেটা তোমার ওই মেটালের উপর ডিপেন্ড করবে, এটা ওই মেটালের উপর ডিপেন্ড করবে, বুঝেছো? সো এক একটার জন্য এক এক প্রসিডিউর আমরা ইউজ করব। হাইড্রোলাইটিক, ফেনা ভাসমান, চৌম্বকীয় পৃথকীকরণ, রাসায়নিক পদ্ধতি। তাহলে আমরা এখানে লিখে ফেলি, ঘনীকরণের পদ্ধতি কয়টা? ঘনীকরণের পদ্ধতি হচ্ছে 4টা। একটা হচ্ছে হাইড্রোলাইটিক, দ্বিতীয় হচ্ছে ফেনা ভাসমান পদ্ধতি, তৃতীয় কি? শোনো, এই পেজটাই সব হবে, সব শেষে দেখবা এই পেজের মধ্যে তোমার পড়া শেষ। আমার উপর বিলিভ করো, তুমি এই ক্লাস শেষে দেখবা এই পেজে পুরো পড়া শেষ হয়ে গেছে। ফেনা ভাসমান পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ, আর একটা হচ্ছে রাসায়নিক পৃথকীকরণ বা রাসায়নিক পদ্ধতি। এই বোঝা গেল? তাহলে তাহলে ঘনীকরণের প্রসেস কয়টা? ঘনীকরণের প্রসেস হচ্ছে 4টা। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন দেখো হাইড্রোলাইটিক পদ্ধতিটা কি, এটা আমি একটু ভালো করে আমি লিখে দেই, এটা নোট করো খাতায়। হাইড্রোলাইটিক প্রসেস। আচ্ছা, আমার উদ্দেশ্য কি? খনিজ মল বাদ দেওয়া। আমার উদ্দেশ্য হচ্ছে খনিজ মল বাদ দেওয়া। তো এটার জন্য আমি যেটা করব, একটা খাঁজ কাটা টেবিল নিব, কিছুটা এই শেপের, যাতে সিঁড়ির মতো হবে, বাট পুরোপুরি সিঁড়ির মতো না, বাট একটু উঁচু থাকবে, মানে এভাবে যাতে ডাউন হয়, হেলানো তল হয়, বুঝেছো? এভাবে আস্তে 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 কমতে থাকবে, একটা খাঁজ কাটা টেবিল। এন্ড এইখানে আমি নিব এটাকে, এই সাইডে নিয়ে আসি। ওকে, ডান। এখন এইখানে আমার থাকবে হচ্ছে আকরিক, এইখান দিয়ে দিব আকরিক। এই আকরিকে কি কি আছে? আকরিকে আছে ধাতু প্লাস খনিজ মল। ভালো করে বোঝো। তাহলে এখানে আমার আকরিকটা কি করব, এর মধ্য দিয়ে পড়বে এবং এখানে এসে জমা হবে, কারণ আগে তো চূর্ণ বিচূর্ণ করা হয়ে গিয়েছে, এখানে এবার চূর্ণ বিচূর্ণ করে এটাকে আমরা এখানে জমা রাখবো, এবং এইখানে কিছু খনিজ মল থাকবে, তাহলে এই কালি দিয়ে যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে খনিজ মল, আর এইখানে যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে কি, মানে মেনলি যে আকরিক, ধাতু আকরিক, বুঝাচ্ছ? তাহলে এখানে এসে জমা হবে, এগুলো হচ্ছে ওই যে তোমার আকরিকের চূর্ণ বিচূর্ণ অংশ, আর এগুলো খনিজ মল। এবার কি হবে? এবার তুমি এইখানে সজোরে পানি চালনা করবা, সজোরে তুমি এখানে ওয়াটার দিবা, অনেক জোরে, অনেক হাই স্পিডে এখানে ওয়াটার দিবা। তো এখান দিয়ে ওয়াটার আসবে, ওয়াটার এসে এই যে তোমার খনিজ মল, যেগুলো মলগুলো হালকা হয়, এগুলো হালকা হয়, আর এগুলো ভারী হয়। তাহলে মলগুলো হালকা হয়, এগুলো ভারী হয়, কি হবে? এই মলগুলো উপর উপর ভেসে 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 চলে যাবে, তো এখান থেকে ভেসে কিছু মলগুলো, এই খনিজগুলো এখানে জমা হবে, মানে আকরিকগুলো এখানে কিছুটা জমা হবে,
কিছুটা জমা হবে, এবং তুমি এইখানে একটা পাত্র রাখবা। এই পাত্রে কি হবে, তোমার এই খনিজ মলগুলো ভেসে চলে আসবে পানির সাথে, এবং এই পাত্রে তোমার খনিজ মলগুলো জমা হবে। বোঝা গিয়েছে? বাতাস প্রবাহ করে আসলে হয় না, কারণ একটু তো ভারী, বাতাস প্রবাহ করলে দেখা যাচ্ছে সব একসাথে চলে যাবে। তো পানি প্রবাহ করা বেস্ট এখানে। তাহলে পানির সাথে গড়ে গড়ে যাবে, যেহেতু ধাতু বা মল খনিজগুলো ভারী, খনিজগুলো এখানে আটকে যাবে, আর যে খনিজ মল সেগুলো পানির সাথে এসে এসে এখানে পড়ে যাবে, শেষ। তাহলে তোমার এইখান থেকে কি খনিজ মলগুলো আলাদা হয়ে গেল। ক্লিয়ার কিনা বলো? অধাতুও থাকবে, ধাতুও থাকবে, অধাতুও থাকবে। আমি ধাতু লিখছি শুধু, আর কি, আমি শুধু ধাতু লিখছি, কারণ আমি ধাতুরটা পড়াচ্ছি। ক্লিয়ার কিনা বলো? গুড। তো মোস্ট অফ দা প্লেয়ারের ক্লিয়ার, তো তোমাদের আমি প্লেয়ার বলছি, সমস্যা নাই। তাহলে এই যে ধাতু, কি আছে, ধাতু প্লাস মল, এই মলগুলো পানির সাথে ভেসে ভেসে এখানে চলে যাবে, আর এই খাঁজগুলোতে তোমার ধাতু বা যে আকরিক, মেন আকরিক, সেটা এখানে আটকায় যাবে। কথা শেষ? ওকে, তাহলে এটা হচ্ছে হাইড্রোলাইটিক প্রসেস। এবার হচ্ছে ফেনা ভাসমান প্রসেস। এখানে লিখো ফেনা ভাসমান প্রসেস। ফেনা ভাসমান প্রসেস। আচ্ছা, এই ফেনা ভাসমান প্রসেসটা শুধুমাত্র ইউজ করা যাবে সালফাইড আকরিকের ক্ষেত্রে। সালফাইড আকরিকের ক্ষেত্রে, আকরিকের ক্ষেত্রে, যেমন যেমন জিঙ্ক সালফাইড বা লেড সালফাইড, এরকম আকরিকের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। কি বললাম? যে ফেনা ভাসমান প্রসেসে কখন ইউজ করা যাবে? যখন সালফার আকরিক থাকবে, তখন সালফার থাকবে, লাইক জিঙ্ক সালফাইড, জিঙ্ক ব্লেন্ড, তারপরে কি পিবিএস, লেড সালফাইড, এগুলোর ক্ষেত্রে ইউজ করা যাবে। তোমাকে যদি এখন বলা হয় আছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 2 অণু পানি, তুমি ফেনা ভাসমান প্রসেস ইউজ করতে পারবা না, এটা শিখো। এটা পারবা না। কখন করা যাবে? যখন সালফার থাকবে, তখন ইউজ করা যাবে। ওকে, সো ফেনা ভাসমান পদ্ধতি থেকে যেটা করা হয়, ফেনা ভাসমান পদ্ধতিতে, এটা আমি এখান থেকে লিখে দেখাই দিই তোমাদেরকে, যে ফেনা ভাসমান পদ্ধতিতে সালফাইড আকরিককে ঘনীভূত করা হয়। একটি বড় ট্যাঙ্কে আকরিক নিয়ে এর মধ্যে পানি দিয়ে অল্প তেল যোগ করা হয়। আচ্ছা, একটা বড় ট্যাঙ্ক নিবা তুমি, তো বড় ট্যাঙ্ক নিবা, এর মধ্যে পানি দিবা এবং তেল দিবা। তো পানি আর তেল যদি দাও, তাহলে উপরে তেল হবে নাকি নিচে তেল হবে বলো তো? তেল উপরে জমা হবে নাকি নিচে জমা হবে? বলো। আব্দুর রহমান, ডিড ইউ ডু লাইক দিস ওয়ার্ক ইন ইউর ইউনিভার্সিটি? হ্যাঁ 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 হ্যাঁ, তুমি বুয়েটে আসো, তুমি এই টাইপের অনেক কাজ করতে পারবা, তোমাদেরকে করানো হবে। সো পানি এবং তেল দেওয়া হবে, উপরে হচ্ছে তেলের স্তরটা এখানে জমা হবে, আর নিচে হবে পানি, কারণ তেল হালকা, তেল হালকা। তাহলে এটা হচ্ছে পানি, এটা হচ্ছে তেল। ওকে, এখন তুমি এর মধ্যে কি ঢেলে দিবা? এর মধ্যে তুমি ঢেলে দিবা জিঙ্ক সালফাইড। তোমার যে জিঙ্ক সালফাইড এটা আছে, আকরিক আছে, আকরিক দিয়ে দিবা। জিঙ্ক সালফাইড যদি দাও, প্লাস এটার সাথে কি থাকে? মল থাকে। জিঙ্ক সালফাইড প্লাস মল থাকে। দেন এটাকে যদি তুমি ঝাঁকাও, এভাবে এভাবে ঝাঁকাও, যত ঝাঁকি তত নেকি হবে। বুঝেছো? যত ঝাঁকি তত নেকি। ঝাঁকাবা, ঝাঁকানোর পরে এই মলগুলো দ্রবীভূত হয়ে যাবে, মল দ্রবীভূত হবে, এবং মল দ্রবীভূত হয়ে ফেনা আকারে ভেসে উঠবে। দেখো, গুলো তেলের আকরিক গুলো দ্রবীভূত হয় এবং ফেনা আকারে ভেসে উঠে। আচ্ছা, এখানে যেটা হবে কি বললাম? মল দ্রবীভূত হয়ে, আচ্ছা, মলগুলো নিচে দ্রবীভূত হবে,
মল নিচে, মল নিচে দ্রবীভূত হবে এবং উপরে দ্রবীভূত হবে ফেনা আকারে আকরিক, ফেনা হবে আকরিক। তাহলে ফেনা আকারে আকরিকটা উপরে উঠে যাবে, তখন তুমি কি করবা, আকরিকটা অন্য একটা পাত্রে নিয়ে নিলা, শেষ। তখন তোমার এই মল নিচে থেকে গেল। এটা হচ্ছে ফেনা ভাসমান প্রসেস। সো ফেনা ভাসমান প্রসেস সালফারের আকরিকের ক্ষেত্রে ইউজ করতে পারবো। 3 নাম্বার প্রসেস অনেক ইম্পর্টেন্ট, এটা বেশি ইম্পর্টেন্ট। 3 নাম্বার প্রসেস হচ্ছে ম্যাগনেটিক প্রসেস। ম্যাগনেটিক, ম্যাগনেটিক প্রসেস। এই ম্যাগনেটিক প্রসেসের জন্য দুইটা বড় বড় চাকা লাগবে। গ্রামে কাদের বাসা? গ্রামে চালের মিল দেখেছো? চালের মিল, চাল বা হচ্ছে ওই যে গম, এগুলোর যে আটা বানায়, আটা বানানোর মিল দেখেছো? বা মরিচ গুঁড়ো করে, এই মিল দেখেছো কিনা তাই বলো। সো ওই মিলগুলোতে এরকম দুইটা চাকা থাকে এবং চাকার উপরে কি লাগানো থাকে, বেল্ট লাগানো থাকে, এরকম বেল্ট লাগানো থাকে, তাই না? এরকম বেল্ট লাগিয়ে এরকম বেল্ট লাগানো থাকে না, দেখেছো এটা? এই চাকা যখন ঘুরে, এই বেলটা ঘুরতে থাকে, এই বেলটা ঘুরতে থাকে, এইভাবে এইভাবে এভাবে ঘুরতে থাকে, দেখেছো? তো এইখানে আমাদের একটা ট্রিক কাজ করতে হবে, ট্রিক্স খাটাইতে হবে। এই যে চাকাগুলো, এই চাকাগুলো আমরা নিব হচ্ছে ম্যাগনেটের, এই চাকাগুলো আমরা নিব ম্যাগনেটের চাকা, পুরোটাই ম্যাগনেট থাকবে, ম্যাগনেটের চাকা থাকবে। নর্মাল চাকা নিলে হবে না, থাকবে কিসের, এটা ম্যাগনেটের চাকা থাকবে। বুঝেছো? সাইকেলে তো থাকে, সাইকেলে ম্যাগনেটের চাকা থাকে। হুম, ম্যাগনেটের চাকা নিতে হবে। আর বেল্ট থাকে না, এমনি বেল্ট ঘুরে না, চেন ঘুরে, সাইকেলে চেন ঘুরে, হ্যাঁ ওইটার সাথে তুলনা করতে পারো, বাট নট লাইক দ্যাট। এবার তুমি যেটা করবা, ওই যে আবার সেম কাজ করবা, উপর থেকে এখানে কি করবা, ওই যে আকরিক ছেড়ে দিবা, আকরিকের চূর্ণ বিচূর্ণ আকরিক, আকরিক। তাহলে আকরিক গুলো কি হবে, এখানে পড়বে নিচে, দেন পড়ে আকরিক গুলো এই দিক দিয়ে আসবে, কারণ এটা তো এইদিকে ঘুরছে, তাহলে আকরিক গুলো এখানে আসবে। সাথে কিছু কি থাকবে, খনিজ মলও থাকবে, সাথে খনিজ মল থাকবে। এই যে এই কালারের যেগুলো, এগুলো হচ্ছে খনিজ মল, খনিজ মল। আমরা চাচ্ছি এই খনিজ মলগুলো বের করে দিতে, খনিজ মলগুলো বের করে দিতে। এখন কথা হচ্ছে এই ম্যাগনেটিক গুলো তুমি কার ক্ষেত্রে ইউজ করবা? ম্যাগনেটিক গুলো ইউজ করবা যাদের ম্যাগনেটিক প্রপার্টি আছে, ম্যাগনেটিক প্রপার্টি আছে, লাইক আয়রন অক্সাইড Fe2O3 বা Fe3O4, এইগুলোর ক্ষেত্রে তুমি কি ইউজ করতে পারো, এই প্রসিডিউরটা ইউজ করতে পারো যাদের ম্যাগনেটিক প্রপার্টি আছে। তুমি মানে এখানে যদি আবার ইয়া নিয়ে ফেলো, অন্য কিছু নিয়ে ফেলো যেগুলো ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয় না, তাহলে হবে না। এই প্রসেসে যাদের ম্যাগনেটিক প্রপার্টি আছে তাদের নিবা। তাহলে বলো তো, এগুলো হচ্ছে মনে করো আমার আয়রন, এই যে হলুদ গুলো হচ্ছে আয়রন, হলুদ গুলো হচ্ছে Fe2O3 অথবা হইতে পারে Fe3O4। দেন এই যে হলুদ গুলো এখান দিয়ে আসবে। আচ্ছা, খনিজ মলগুলো আকর্ষিত হবে না, খনিজ মল লিখে রাখো, খনিজ মল ম্যাগনেটিক প্রপার্টি নাই,
ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে না, আকর্ষিত হবে না। এখন তুমি যেটা করবা, দুইটা পাত্র রাখবা, দুইটা পাত্র রাখবা। একটা পাত্র রাখবা তুমি এখানে, একটা পাত্র রাখবা এখানে, আর আরেকটা পাত্র রাখবা এখানে। আরেকটা পাত্র রাখবা এখানে। এখন এটা ফিল করো, ফিল করো, এইটা ঘুরে এইখান দিয়ে যেতে চাইবে, ঘুরে এইখান দিয়ে যখন যেতে চাইবে, এই লোহাগুলোকে, এটা তো ম্যাগনেট, এই ম্যাগনেট কি করবে, এই লোহাগুলোকে আকর্ষণ করবে। ম্যাগনেট কি করবে, এই লোহাগুলোকে আকর্ষণ করবে, আকর্ষণ করে এই হলুদগুলোকে এনে, হলুদগুলোকে এনে এইখানে ফেলবে, কারণ আকর্ষণ করছে। তাহলে এইখানে এই হলুদগুলো পড়ে যাবে, মানে আমার যে আকরিক সেটা এখানে চলে আসবে, Fe2O3 বা হইতে পারে Fe3O4। আর এগুলোর তো ম্যাগনেটিক প্রপার্টি নাই, এটা দ্রুত, মনে করো একটা জিনিস ঘুরাচ্ছ, এভাবে গোল গোল ঘুরাচ্ছ, ঘুরাতে ঘুরাতে যদি তুমি ছেড়ে দাও তাহলে এটা এইভাবে চলে যায় না দূরে, এইভাবে চলে যাবে, ঘুরাতে ঘুরাতে ছেড়ে দিলা চলে যাবে। তুমি চাইলে একটা বল নিয়ে ঘুরাইতে পারো, ঘুরাইতে ঘুরাইতে ছেড়ে দিবা, দূরে ছিটকে চলে যাবে। তাহলে এই খনিজ মলগুলো তো কি আকর্ষণ হয় না, এই খনিজ মলগুলো একদম উড়তে উড়তে এসে, উড়তে উড়তে এসে এখানে পড়বে, বুঝেছো? তাহলে এখানে চলে আসবে কি, খনিজ মল। বোঝা গেল তাহলে কিভাবে ম্যাগনেটিক দিয়ে ইয়া করা হয়, আলাদা করা হয়? বলো ক্লিয়ার কিনা? ভাই আমি বলি, এই জিনিস এমনে তোমার কেউ পড়াবে না, তুমি লিখে নাও খাতায়, এটাও নোট করে রাখো, এই জিনিস এভাবে কেউ পড়াবে না, ঠিক আছে? এটার জন্য আমার যথেষ্ট ইফোর্ট দেওয়া লাগে। পরীক্ষায় কি চিত্র আঁকতে হবে? হ্যাঁ, তুমি বেশি মার্ক চাইলে চিত্র আঁকতে হবে না? কেমিস্ট্রিতে লিখবা কম, চিত্র আঁকাবা বেশি, বিক্রিয়া দিবা বেশি। কি বললাম? কেমিস্ট্রিতে বাংলা কম লিখবা, চিত্র আঁকাবা বেশি, বিক্রিয়া দিবা বেশি। আর যেটা বাংলা লিখবা সলিড কথা লিখবা, যেটা বাংলা লিখবা সেটা সলিড লিখবা, আবল তাবল কিচ্ছু লিখবা না। হ্যাঁ গাছের পাতা সবুজ, না, একবারই লিখো গাছের পাতা সবুজ, শেষ। ওইটাই 10 বার লিখে ভরায় রাখবা না। সো এইভাবে আমরা ম্যাগনেটিক দিয়ে আলাদা করতে পারি। সো এই যে ম্যাগনেটিকের একটা দেওয়া আছে এখানে, সুন্দর করে দেওয়া আছে। সো এটার থেকে আমার মনে হয় তুমি হাতে কলমে নিজে নিজে এটা আঁকায় প্র্যাকটিস করবা। তারপরে আরেকটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। তো রাসায়নিক পদ্ধতি হচ্ছে যে বক্সাইটের ক্ষেত্রে ইউজ করা হয়, এটা মনে রাখবা, Al2O3, Al2O3 ইন্টু 2 অণু পানি, এটার ক্ষেত্রে কি করা হয়, রাসায়নিক পদ্ধতি ইউজ করা হয়। কারণ রাসায়নিক পদ্ধতি কি, রাসায়নিক পদ্ধতিটা দেখো, এই যে বিক্রিয়া, আচ্ছা বিক্রিয়া আমি লিখে দেই, তারপরে দেখো, এই যে Al2O3 থাকে, Al2O3 2 অণু পানি, 2 অণু পানি, এটার সাথে বিক্রিয়া করানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে বিক্রিয়া করানো হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। যেই সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এটা তৈরি করে সোডিয়াম অ্যালুমিনেট, NaAlO2 তৈরি করে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস পানি। মুখস্থ করতে পারো যদি, এটা বোঝার কিছু নাই আসলে, এগুলো মুখস্থ করতে হয় বিক্রিয়া। ওকে, তারপরে NaAlO2 প্লাস পানি, পানি, তাহলে এটা কি তৈরি করবে জানো, এই দুইটার হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড, সোডিয়ামের হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়ামের হাইড্রোক্সাইড হচ্ছে AlOH3, আর সোডিয়ামের হাইড্রোক্সাইড হচ্ছে NaOH।
তাহলে কি হলো, দুইটার আলাদা আলাদা অক্সাইড তৈরি হলো, দুইটার আলাদা আলাদা অক্সাইড তৈরি হলো। তারপরে তারপরে হচ্ছে খেয়াল করবা, এই যে অক্সাইড তৈরি হলো, হাইড্রক্সাইড, তারপরে এই AlOH3 কে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করতে হবে। AlOH3 এটাকে 1100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট করতে হবে, তাহলে তৈরি হবে Al2O3। এটাই আমাদের দরকার, আপাতত এই পর্যন্ত আমাদের থাকে। বুঝেছো? তাহলে রাসায়নিক পদ্ধতি, এটা মাথায় রাখবা, রাসায়নিক পদ্ধতিটা হচ্ছে এইটা। এটা অনেক সময় আসে যে রাসায়নিক পদ্ধতিতে কিভাবে পৃথকীকরণ করা হয়। ওকে, তাহলে গেল শেষ। তাহলে আমরা ওই মেথডে ফিরে যাই আবার। আমরা প্রথমে কি করলাম, চূর্ণ বিচূর্ণ করলাম। চূর্ণ বিচূর্ণ করার জন্য আমরা দুইটা জিনিস ব্যবহার করেছিলাম, জ ক্রাশার আর আরেকটা কি ছিল, জ ক্রাশার ছিল, একটা বল ক্রাশার ছিল, তাই না? বল ক্রাশার। দেন ঘনীকরণ, ঘনীকরণে আমরা পড়লাম হচ্ছে হাইড্রোলাইটিক, ফেনাভাসমান, চৌম্বকীয় পৃথকীকরণ এবং রাসায়নিক। এবার অক্সাইডে পরিণত করতে হবে, এবার অক্সাইডে পরিণত করতে হবে। তো অক্সাইডের জন্য কি কি করব বলো? অক্সাইডে পরিণত করার জন্য দুইটা প্রসেস, একটা হচ্ছে ভস্মীকরণ, একটা কি ভস্মীকরণ। ভস্মীকরণ মানে কি, বশ করা না, একটা হচ্ছে বাশীকরণ বলা হয়, বশীকরণ। এটা কি ওই যে হিন্দিতে বলে তাই না, বশ করা যেটাকে বলে, ওইটা না। এটা, এটারও একটা হিন্দি উচ্চারণ আছে তাই না, ভাস্ম বলা হয়, VASM, মানে পুড়িয়ে ছাই করে দেওয়া, এই টাইপের। তাহলে ভস্মীকরণ। আর আরেকটা হচ্ছে তাপ তাপ জারণ, তাপ জারণ। আসলে দেখো, অক্সাইড যদি করতে হয়, অক্সাইড করতে গেলে কি লাগে, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিতে হয়, তাই কিনা? অক্সাইড করতে গেলে তাপ দিতে হয়, অক্সাইড করতে গেলে কি করতে হয় বলো, তাপ দিতে হয়। তাহলে অক্সাইডের রূপান্তর, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ভস্মীকরণ করতে হবে অথবা তাপ জারণ করতে হবে। সো আমরা এখন ঘনীকরণ শেষ, এবার আমরা অক্সাইডের রূপান্তর দেখব, তাহলে ভস্মীকরণ বা তাপ জারণ। তো চলো আমরা এখন দেখব, এই যে একটা হচ্ছে আকরিকের ভস্মীকরণ আর একটা হচ্ছে আকরিকের তাপ জারণ। ভস্মীকরণটা একটু দেখো, এই কথাটা এখানে বেশি গুরুত্বপূর্ণ, যে অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করা হবে। ভস্মীকরণটা কোনটা, অক্সিজেনের অনুপস্থিতিতে উত্তপ্ত করতে হবে। আর তাপ জারণটা কি, তাপ জারণটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। ওকে, তাপ জারণটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে। একটু খেয়াল করো, তাহলে আমরা একটা প্রসেস দেখছি, একটা হচ্ছে ভস্মীকরণ, আর আরেকটা হচ্ছে তাপ জারণ। তাপ জারণ, আচ্ছা এটা কি, এটা হচ্ছে উইদাউট অক্সিজেন, উইদাউট অক্সিজেন। আর এটা হচ্ছে উইথ অক্সিজেন, উইথ অক্সিজেন। এখন ভাই বলো তো, এই ব্রেক দিব না, আমাদের ক্লাস এক্সাক্ট 5টায় শেষ হবে, বুঝছো? এই জন্য ব্রেক দেওয়ার ওয়ে নাই ভাই, 5টায় আর একটা ক্লাস আছে, সো আমি 5টার বেশি নিতে পারবো না, আমাকে তো শেষ করতে হবে, এই জন্য ব্রেক আমি দিতে পারছি না। এক্সট্রিমলি সরি। আশা করি তোমরাও বুঝছো বিষয়টা, যে 2 ঘন্টায় একটা পুরো চ্যাপ্টার তোমাদেরকে হাতে কলমে বোঝাই দিয়ে শেষ করা, এটা কিন্তু খুবই টাফ। সো আমি আজকে ব্রেক দিতে পারছি না, তোমরা মানে 5টার দিকে একটু কাইন্ডলি 5টা পর্যন্ত ওয়েট করো, দেন তোমরা আসরের নামাজটা পড়ে মাগরিবের নামাজটা পড়ে নিও। হ্যাঁ, সো উইদাউট অক্সিজেন, উইদাউট অক্সিজেন। আচ্ছা বলো তো, তোমার কাছে
তাপ জারণের দুইটা প্রসেস, উইদাউট অক্সিজেন, উইথ অক্সিজেন। এখন তোমার আকরিক হচ্ছে Fe2O3। এখন এইটাকে তাপ জারণ করতে হবে, তুমি কোন পদ্ধতিতে তাপ জারণ করবা? আচ্ছা, আরেকটা আছে লেড সালফাইড, PbS। কোনটাকে কোন পদ্ধতিতে তাপ জারণ করবা বলো? কোনটাকে কোন পদ্ধতিতে তাপ জারণ করবা? Fe2O3 কে কোন পদ্ধতি থেকে, লেড সালফাইড কে কোন পদ্ধতিতে বলো? আচ্ছা, একজন বলছো PbS তাপ জারণ। হ্যাঁ শোনো, এটাতে দেখো অক্সিজেন আছেই, আগে থেকেই অক্সিজেন আছে। যেহেতু অক্সিজেন আগে থেকেই আছে, তাহলে এটাকে আমরা করব উইদাউট অক্সিজেন, তার মানে ভস্মীকরণ। আর দেখো এইখানে কিন্তু অক্সিজেন আগে থেকে নাই, তাহলে এটাকে আমরা জারণ করব উইথ অক্সিজেন, উইথ অক্সিজেন। তাহলে বা মনে করো এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, CaCO3, এইটাও আছে, তাহলে দেখো এখানে অক্সিজেন আছে। অক্সিজেন যদি থাকে, যেখানে অক্সিজেন আছে ওইগুলোকে আমরা উইদাউট অক্সিজেন করব, জারিত করব, সব ভস্মীকরণ করব। তাহলে CaCO3, তাহলে উইদাউট অক্সিজেন, জাস্ট হিট দিব। তাহলে হিট দিলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2, Fe2O3, Fe2O3 হিট দিব, তাহলে কি হবে? FeO প্লাস O2। ওকে, এটা সমতাকরণ করে নিবা, সমস্যা নাই। 2 দিয়ে গুণ দাও, এটা দাও 2 দিয়ে, হ্যাঁ সমতাকরণ করে নিবা। 3টা অক্সিজেন, তাই না? আচ্ছা দাঁড়াও, O2, তাহলে এখানে হাফ O2 দাও, হাফ O2, শেষ। ওকে, সো এই যে দেখো আমরা কি পাচ্ছি, এই যে অক্সাইড পেয়ে গেছি। আমাদের এই স্টেপটার কি ছিল? এই স্টেপটার নামই ছিল অক্সিজেন, মানে অক্সাইড তৈরি করতে হবে। কোনটার ক্ষেত্রে কোন মেথড ইউজ করব বুঝবো কেমনে, এটাই তো বলছি। এই যে অক্সিজেন নাই, তাহলে উইদাউট অক্সিজেন, অক্সিজেন আছে উইদাউট অক্সিজেন, অক্সিজেন নাই তাহলে অক্সিজেন দিয়ে বিক্রিয়া করাবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে অক্সাইড নিয়ে আসা। এই যে অক্সাইড পেয়ে গিয়েছি। এবার দেখো এখানে অক্সিজেন আছে, অক্সিজেন নাই, তাহলে এটাকে করব তাপ জারণ। তাহলে PbS প্লাস অক্সিজেন, তাহলে এটা কি তৈরি হবে? PbO প্লাস SO2। তাহলে এই যে পেয়ে গেলাম অক্সাইড। তাহলে অক্সাইড তৈরি করার জন্য দুইটা প্রসেস, অক্সাইড তৈরি করার জন্য দুইটা প্রসেস। একজন লিখছে ভাইয়া এগুলো সব পারি, তাই ক্লাস রেখে খেলতে যেতে ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ শিওর, খেলতে যাও, খেলা সব থেকে বড়। ট্রুলি স্পিকিং ভাই, তোমার যদি খেলতে ইচ্ছা করে খেলতে যাবা, কোনো সমস্যা নাই। এই বয়সে খেলবা না তো কখন খেলবা? এই বয়সে এসে, আমার বয়সে এসে 8টা থেকে 5টা ক্লাস করি, ক্লাস করে এসে তোমাদেরকে করাই, ভাই খেলার সময় পাই না খুব একটা। সো খেলতে ইচ্ছা করলে দৌড় দাও, কোনো সমস্যা নাই, পরে রেকর্ডিং করে ফেলবা। তাহলে অক্সাইড তৈরি করার দুইটা প্রসেস, ভস্মীকরণ এবং তাপ জারণ। ভস্মীকরণ কখন? যখন কি অক্সিজেন থাকবে। এই যে এগুলোতে অক্সিজেন আছে না, তাহলে এগুলোকে উইদাউট অক্সিজেন করতে হবে। আর তাপ জারণ কখন? যখন অক্সিজেন নাই, তাহলে উইথ অক্সিজেন। ক্লিয়ার হয়েছে কিনা বলো? সমতা না করলেও হবে। হ্যাঁ নীরব, আমি রিপিট করলাম বেশ কয়েকবার, এবার বলো বোঝা গিয়েছে কিনা। যারা ক্লিয়ার তারা একটু বলো ক্লিয়ার হয়েছে। সিকিউ করতে হবে, আমাদের সিকিউ করতে হবে। মাহিন ভাইয়া কি আপনার? হ্যাঁ মাহিন আমার ফ্রেন্ড, আর মাহিন হচ্ছে আমার রুমমেট, মানে আমরা একই রুমে থাকি, বুয়েটে আমরা একই হলের একই রুমে থাকি। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল। এই যে দেখো, দেখো এগুলোতে একটাতেও অক্সিজেন নাই, একটাতেও অক্সিজেন নাই, তাহলে এটাকে আমরা কি করব? তাপ জারণ করব, অক্সিজেনের সাথে বিক্রিয়া দিব, তাহলে তৈরি হলো অক্সাইড, অক্সাইড, অক্সাইড। আর যেগুলোতে দেখবা অক্সিজেন আছে, এই যে দেখো অক্সিজেন আছে,
অক্সিজেন আছে, অক্সিজেন আছে, তাহলে জাস্ট হিট দিব, শুধু হিট দিব, নো অক্সিজেন। তাহলে তৈরি হলো এই যে অক্সাইড, এই যে অক্সাইড, এই যে অক্সাইড। বোঝা গেল? তাহলে আমরা কয়টা প্রসেস শেষ করলাম? তাহলে আমরা শেষ করলাম, প্রথমে চূর্ণ বিচূর্ণ করলাম, তারপরে ঘনীকরণ করলাম, তারপরে অক্সাইডে রূপান্তর করলাম। এবার আমরা দেখব মুক্ত ধাতুতে পরিণত করতে হবে। তাহলে অক্সাইড হলো, এবার মুক্ত ধাতুতে পরিণত করা। এবার হচ্ছে মুক্ত ধাতুতে পরিণত করা। মুক্ত ধাতু 1 নাম্বার একটা প্রসেস হবে কার্বন বিজারণ বা কার্বন বিজারণ। লিখো। আচ্ছা আমি আগে দেখাই তোমাদেরকে, তাছাড়া ক্লিয়ার হবে না। এই যে একটা হচ্ছে কার্বন বিজারণ মেথড, একটা হচ্ছে স্ববিজারণ মেথড, আর আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ মেথড। তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ, স্ববিজারণ। তাহলে এটা আমরা একটু লিখে ফেলি এখানে, কারণ আমরা চাচ্ছি যে এর মধ্যেই সব থাকুক। তাহলে কার্বন বিজারণ 2 নাম্বার, স্ববিজারণ স্ববিজারণ 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ইলেকট্রোলাইট মানে ইলেকট্রোপ্লেটিং করে বা ইলেকট্রোলাইটিক পদ্ধতিতে, ইলেকট্রোলাইট পদ্ধতি, ইলেকট্রোলাইসিস বলো, লাইসিস লিখো, লাইসিস, ইলেকট্রোলাইসিস পদ্ধতি। তাহলে কার্বন বিজারণ, স্ববিজারণ, ইলেকট্রোলাইসিস। তাহলে এখন তোমরা স্ক্রিনশট নিতে পারো যে প্রথমে চূর্ণ বিচূর্ণ করব জ ক্রাশার বা বল ক্রাশার দিয়ে, জ বা বল ক্রাশার। তারপরে ঘনীকরণ করতে হবে, ঘনীকরণের 4টা পদ্ধতি। এটা কি? অক্সাইডের রূপান্তর, বশীকরণ, তাপজারণ, মুক্ত ধাতু, কার্বন বিজারণ, স্ববিজারণ, ইলেকট্রোলাইট পদ্ধতি, তারপরে হচ্ছে বিশুদ্ধকরণ। সো এই ওভারঅল এই একটা পেজে তুমি পুরো চ্যাপ্টারটা পেয়ে যাচ্ছ, ধাতু নিষ্কাশনের টোটাল পদ্ধতি। ওকে, সো এটা একটু স্ক্রিনশট নিয়ে নিও। ওকে, এটার স্ক্রিনশটটা নিয়ে নাও। আমিও এক সাইডে দাঁড়াই। আরে আমাকে নিবা না? আমি পড়াইলাম, আমাকে নিতে যাচ্ছ না, যাও, থাকবো না, যাও। আচ্ছা নাও, ভালো করে নিয়ে নাও, দেন আমি আসতেছি। ওকে ওকে ওকে, সো নিয়ে ফেললা। এবার তাহলে আমরা দেখি যে কখন কার্বন বিজারণ এবং কখন কি কি হবে। এই চার্টটা আমাদের লাগবে, এই চার্টটা আমাদের লাগবে। একটু আমি নিজের মতো করে দেখাই। কে না কে ম্যাগাইভার ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, সোনা পাবে হাই। এটা লিখো না, একটু লিখে ফেলো। কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। ওকে, দ্যাটস ইট। সো দেখো, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনাটা না এখানে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। তাহলে কি হবে? কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই,
কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। লিখেছো, এটা লিখেছো, এটা তোমরা অনেকেই জানো, আমি জানি, এবং আমি একাডেমিক পড়ানোর সময় এটা পড়িয়েছিলাম। কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে, সোনা পাবে হাই, কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায়। এটা লাগবে না, লিথিয়াম লাগবে না বাবা। এটা দেখো, যেটুকু করিয়েছি এটুকু লিখো, এটা দিয়ে আমাদের এই অধ্যায় হয়ে যাবে। খালি স্ক্রিনশটই নিয়ে যাও, লিখা টিখা লাগবে না আর। হ্যাঁ, নাম কি দেখতে পাচ্ছি না। আকিবুল, হ্যাঁ আকিবুলের প্রশ্নটা খুব চমৎকার। আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি আর কমেন্টটা করো না, আমি দিচ্ছি প্রশ্ন উত্তর। ওকে, লিখা ডান। ওকে, সো দেখো, প্রথমে যারা আছে এরা হচ্ছে সক্রিয় মৌল। এদেরকে আমরা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে জারণ করব, মানে ইলেকট্রোলাইসিস করব। ইলেকট্রোলাইসিস করব ম্যাগনেসিয়ামের আকরিক, অ্যালুমিনিয়ামের আকরিক, ক্যালসিয়ামের আকরিক, এগুলাকে আমরা কি করব? তড়িৎ বিশ্লেষণ করব। যদি জিঙ্ক থেকে লেড, এগুলাকে আমরা করব কার্বন বিজারণ। মাঝে মধ্যে কপারটাও কার্বন বিজারণ দেয়, কপার স্ববিজারণও দেয়, এটা দুইটাই দেয় কপার। আর লাস্টের দুইটা প্লাটিনাম আর গোল্ড, এগুলো হচ্ছে বিশুদ্ধ অবস্থাতে পাওয়া যায়। প্লাটিনাম এবং গোল্ড বিশুদ্ধ অবস্থাতে পাওয়া যায়, এজন্য দেখবা কেজিএফ এ রকি ভাইয়ের টাকা পয়সা খুব কম খরচ হয়, ওই মানুষ দিয়েই করে ফেলে, মেশিন লাগে না। সোনা তো বিশুদ্ধ অবস্থাতে পাওয়া যায়। তাহলে উপরের গুলো তড়িৎ বিশ্লেষণ, নিচের গুলো কার্বন বিজারণ, এবং পরের গুলো হচ্ছে স্ববিজারণ। আচ্ছা, ভেরি গুড। এখন আমাকে বলো, আমি দুইটা অক্সাইড পেয়েছি, Al2O3 আর আরেকটা হচ্ছে লেড অক্সাইড। আচ্ছা, Al2O3 এখানে আমরা কোন পদ্ধতি ইউজ করব? Al2O3 এটাকে ভাঙার জন্য কোন পদ্ধতি ইউজ করব বলো? এটাকে ভাঙার জন্য কোন পদ্ধতি ইউজ করব? ইলেকট্রোলাইসিস, কার্বন বিজারণ, নাকি স্ববিজারণ? স্মরণ, কার্বন বিজারণ না, এখানে ইলেকট্রোলাইসিস হবে। কারণ এই যে প্রথম দিকের গুলো হচ্ছে ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিস, তাহলে এটা হচ্ছে ইলেকট্রোলাইসিস। আর এইখানে দেখো, এই যে এত দূর পর্যন্ত এই কার্বনটা হচ্ছে উভধর্মী, এটা দুইটাতেই নিয়ে ফেলতে পারো। এই কপারকে দুইটার সাথে নিয়ে নিবা। এগুলো হচ্ছে কার্বন বিজারণ। কার্বন বিজারণ, আচ্ছা একটু সমস্যা হয়েছে। এত দূর হচ্ছে স্ববিজারণ। আর এই দুইটা বিশুদ্ধ অবস্থাতে পাওয়া যায়। তাহলে লেডেরটা কি করতে হবে? কার্বন বিজারণ। কার্বন বিজারণ। এখন আসো, তুমি বলবা যে ভাই এই দুইটা কিভাবে এখন পৃথক করব? স্যার করে দেন, চলো করে দেই তোমাকে পৃথক। মনে করো তোমাকে এখন বলা হলো লেড অক্সাইড পিবিও, এই পিবিও কিভাবে পৃথক করবা? জাস্ট কি করব? কার্বন বিজারণ, পিবিও প্লাস কার্বন, তাহলে এটা কি হবে? পিবি প্লাস সিও। শেষ। শেষ। এই যে দেখো, তুমি কিন্তু তোমার লেড পেয়ে গিয়েছো। তোমার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল লেড বের করা। লেড পাওয়া গিয়েছে, বলো। লেড পাওয়া গিয়েছে। লেড এখন পাওয়া গিয়েছে, সো ডান। পাওয়া গিয়েছে লেড। তোমার কাছে ছিল মনে করো আছে FeO। FeO, তাহলে FeO কোন পদ্ধতিতে যাবে? দেখো, কার্বন বিজারণ পদ্ধতিতে যাবে। মনে রাখবা, এটা কার্বন বিজারণে যাবে। তাহলে কার্বন যুক্ত করো, তাহলে কি হবে? আয়রন প্লাস কার্বন মনোক্সাইড। তাহলে দেখো, তোমার সেই কাঙ্ক্ষিত
আয়রন তুমি এবার পেয়ে গিয়েছো, এটাই তো তোমার দরকার ছিল, আয়রন পেয়ে গিয়েছো, সো ডান। তুমি কতগুলা প্রসেস করে আসছো, অনেকগুলা প্রসেস করে আসছো। এবার তোমাকে আমি দুইটা ধাতুর শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেস আমি দেখাই। ওকে, শুরু থেকে শেষ পর্যন্ত আমি প্রসেস আমি তোমাকে এবার একটু দেখাই। মনে করো বক্সাইট, নোট করো, সিকিউ হয়ে যাবে, সিকিউ হয়ে যাচ্ছে, এগুলোই সিকিউ এ থাকে। বক্সাইট, বক্সাইট কি বলতো, Al2O3 2 অণু পানি, 2 অণু পানি। এখন এটাকে, এটা থেকে আমার কি বের করতে হবে, এবারই মেন খেলা, পুরো সবগুলো প্রসেস একসাথে করব। দেখো এটা থেকে আমার যেতে হবে অ্যালুমিনিয়াম লাগবে, কিভাবে এখন আমি অ্যালুমিনিয়াম পেতে পারি এখান থেকে। ওকে, তাহলে বলো প্রথম প্রসেস কি হবে, 1 নাম্বার প্রসেস হবে চূর্ণ বিচূর্ণ করা, চূর্ণ বিচূর্ণ। লিখবা যে জ ক্রাশার, জ ক্রাশার ইউজ করে Al2O3 2 অণু পানিকে, মানে বক্সাইটকে চূর্ণ বিচূর্ণ করা হবে, চূর্ণ বিচূর্ণ করা হবে। বোঝা গেল, এটা চূর্ণ বিচূর্ণ করা হবে। দ্বিতীয় প্রসেস কি হবে বলো, দ্বিতীয় প্রসেস হচ্ছে ঘনীকরণ। দ্বিতীয় প্রসেস হচ্ছে ঘনীকরণ। আচ্ছা বলো তো এখানে ঘনীকরণের কোন পদ্ধতিটা আমি ইউজ করতে পারি? হাইড্রোলাইটিকটা সব ক্ষেত্রে ইউজ করা যায়, হাইড্রোলাইটিকটা সব ক্ষেত্রে ইউজ করা যায়, বাট যদি আয়রন থাকতো তাহলে আমি ম্যাগনেটিকে যেতাম, ওইটা বেশি ইজিয়ার। সো এখানে আমি হাইড্রোলাইটিকটা ইউজ করতে চাচ্ছি। আর সালফাইড যেহেতু নাই, সালফাইড আছে নাই, তাহলে কি করতে পারি, সালফাইড থাকলে তেল ফেনা করতাম। এটার জন্য রাসায়নিকটাও কিন্তু ব্যবহার করা যায়, রাসায়নিক পদ্ধতিটাও ব্যবহার করা যায়, রাসায়নিকটাও ব্যবহার করা যায়। সো যেটা তোমার হচ্ছে হাইড্রোলাইটিক ওটা সহজ, আমি রাসায়নিকটাই করে দেখাচ্ছি। ওকে, রাসায়নিক প্রসেস। আচ্ছা এখানে রাসায়নিক প্রসেস ইউজ করব আমরা, রাসায়নিক প্রসেস। মনে আছে রাসায়নিক প্রসেসটা কি ছিল? রাসায়নিক প্রসেসটা ছিল Al2O3 প্লাস কি হলো বলো, Al2O3 প্লাস 2 অণু পানি 2H2O প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি হবে, তাহলে তৈরি হবে NaAlO2, সোডিয়াম অ্যালুমিনেট প্লাস পানি। এই যে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস পানি, প্লাস পানি, তাহলে তৈরি হবে AlOH3 প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোলাইটিক দিয়ে সব করে ফেলতে পারো, সমস্যা হবে না, হাইড্রোলাইটিক দিয়ে ধুমায়ে সব করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। বাট তুমি কত ভালো কেমিস্ট্রি বোঝো সেটার জন্য তোমাকে এখন Fe2O3 দেওয়া। তো Fe2O3 দেওয়া থাকলে আমি তো 100% কোথায় যাব, আমি 100% যাব ম্যাগনেটিক প্রপার্টিজে। ওকে, আচ্ছা এবার এই AlOH3, এই AlOH3 এটার সাথে যদি তুমি যুক্ত করো হচ্ছে পানি, তাহলে কি হবে Al2O3। এই Al2O3 এটা আমাদের দরকার। ওকে, বিক্রিয়া একটু সমস্যা নাই, আমি বলি বিক্রিয়া 19-20 হইলে কোনো সমস্যা হবে না। সো Al2O3 হলো, তাহলে রাসায়নিক প্রক্রিয়ায় আমরা ঘনীকরণ করে ফেললাম। 3 নাম্বার প্রসিডিউর কি ছিল, অক্সাইডে রূপান্তর। অক্সাইড বলতো অক্সাইডের কোন প্রসেস আমরা ইউজ করব, তাপ জারণ নাকি বশীকরণ?
তাপজারণ ইউজ করব নাকি বশীকরণ ইউজ করব? আমাদের আকরিক এখন হয়ে গেছে Al2O3, তাহলে তাপজারণ করব নাকি বশীকরণ করব? হ্যাঁ, এটা তুমি তাপ দিতে পারো বা পানি দিয়েও হিট দিতে পারো, কোনো সমস্যা নাই। অনেকে বলছে যে পানি না দিয়ে হিট দিব, এটা এক একটা বিক্রিয়া অনেক ভাবে করা যায়। আচ্ছা, তোমাদের বইয়ে যেটা আছে আমি সেটাই লিখলাম, যাও, হিট দিলেই হয়ে যাবে। এখানে আমরা ইউজ করব বশীকরণ, কারণ এখানে অক্সিজেন আছে, সো আমাদের অক্সিজেন দেওয়ার দরকার নাই। তাহলে যদি এটাকে আমরা হিট দেই, তোমার এখানে তো অক্সাইড এই ইয়া হবেই, পৃথক হয়ে যাবে, 2 অণু পানি। তাহলে এটাকে যদি আমরা হিট দেই, হিট দিলে এটা হয়ে যাবে Al2O3 প্লাস 2H2O। তাহলে আমরা কি পেলাম? এই যে অক্সাইড পেয়ে গেলাম, বশীকরণ, অক্সাইড পেয়ে গেলাম। তাপজারণ করা যাবে না। তাপজারণ কোনগুলো? তাপজারণে আমরা দিব লেড সালফাইড, জিঙ্ক সালফাইড, এগুলোতে আমরা তাপজারণ দিব যেগুলোতে অক্সিজেন নাই। ওকে, ডান। এবার 4 নাম্বার প্রসেস, মুক্ত ধাতুতে পরিণতকরণ। মুক্ত ধাতু, মুক্ত ধাতুর কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। একটা হচ্ছে ইলেকট্রোলাইসিস, কার্বন বিজারণ, স্ববিজারণ। মুক্ত কি? ইলেকট্রোলাইসিস, বলো, ইলেকট্রোলাইসিস, কার্বন বিজারণ, স্ববিজারণ। তাহলে এখানে কি দিব বলো? কোন পদ্ধতি ইউজ করবো এবার? ইলেকট্রোলাইসিস ইউজ করব আমরা। ওকে, আমরা ইউজ করব ইলেকট্রোলাইসিস। এইবার একটু নড়ে চড়ে বসো, ইলেকট্রোলাইসিস এতটাও সোজা না, ইলেকট্রোলাইসিস একটু কঠিন। তো ইলেকট্রোলাইসিসের জন্য আমরা যেটা করব, এরকম একটা পাত নিব। এই পাত নেওয়ার পরে এখানে আমরা ওয়েট, ইলেকট্রোলাইসিসটা ভালো করে বোঝো। এই হচ্ছে দিলাম। এরপরে ব্যাটারি দিতে হবে, ব্যাটারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট, এটা একটু পাতলা করি, ভালো করে বোঝো, সময় নিয়ে বোঝাচ্ছি। আমি যেটা আঁকছি সেটা আঁকলেও হবে, বইয়ে যেটা আছে সেটা আঁকলেও হবে, কোনো সমস্যা নাই। হলো এত দূর? এত দূর হয়েছে? ওকে, ডান। খেয়াল করো, এর মধ্যে এখন তুমি ছেড়ে দিবা অ্যালুমিনিয়াম অক্সাইড। এই যে Al2O3 তুমি পেয়েছো, এই Al2O3 ভাঙলে তৈরি হবে অ্যালুমিনিয়াম 3+ যোগ অক্সিজেন 2-। অ্যালুমিনিয়াম 3+, কয়টা আছে এখানে বলো তো? 2টা অ্যালুমিনিয়াম আছে। আর অক্সিজেন কয়টা আছে? 3টা আছে। 2Al3+, 3O2-। এটা ভাঙলে এটা হবে। তাহলে এর মধ্যে আমরা কি দিব? এর মধ্যে আমরা দিব হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3। তাহলে এখানে কি কি থাকবে? এখানে থাকবে অ্যালুমিনিয়াম 3+ আর অক্সিজেন 2-। ওকে,
এবার বলো, এই যে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড, এইটা হচ্ছে পজিটিভ সাইড, তাহলে নেগেটিভ সাইডে আকর্ষণ হবে কে? পজিটিভ। এই যে এই পুরো পাথটাই হচ্ছে নেগেটিভ, এই যে সবুজ পাথটা দেখছো, এই যে সবুজ পাথটাই হচ্ছে নেগেটিভ। তো ক্যাটায়ন যাচ্ছে নেগেটিভে, ক্যাটায়ন যেখানে যায় সেটাকে বলা হয় ক্যাথোড। আর এই নেগেটিভ কোথায় যাবে? দেখো এটা পজিটিভ, তাহলে এটাও পজিটিভ। তাহলে অক্সিজেন আসবে এই পজিটিভে, তাহলে অ্যানায়ন যেখানে যায় সেটাকে বলা হয় অ্যানোড। ভাইয়া বুগি নাই, এটা বুগার মানে এটা বোঝার জন্য তোমাকে হচ্ছে আরেকটা চ্যাপ্টার আছে, ইলেকট্রোলাইসিস পড়ানো হয় ওইখানে, ওইটা খুব ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, ইলেকট্রোলাইসিস পড়ানো হয়েছে, ওইটা খুব ভালো মতো বুঝতে হবে। তাহলে এই যে অ্যালুমিনিয়াম 3+ এটা যাবে নেগেটিভের এখানে, প্লাস যাবে মাইনাসে, মাইনাস যাবে প্লাসে। আচ্ছা অ্যানোড, ওকে, তাহলে অ্যানোডে কি হবে বলো তো? অ্যানোডে হবে জারণ, অ্যানোডে হবে জারণ, সব সময় অ্যানোডে জারণ হয়। আর ক্যাথোডে হয় বিজারণ, ক্যাথোডে হয় বিজারণ। তাহলে বিজারণ মানে কি? ইলেকট্রন গ্রহণ, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে ক্যাথোডে হবে বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। তাহলে এই যে অ্যালুমিনিয়াম 3+, এই অ্যালুমিনিয়াম 3+ যেটা করবে, 3টা ইলেকট্রন গ্রহণ করে তৈরি করবে অ্যালুমিনিয়াম। আর অক্সিজেন 2- ও কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে তৈরি করবে ও। বাট আমাকে যেটা করতে হবে, O2 বানাইতে হবে, তাই 2 দিয়ে গুণ দিব। তাহলে এটা 2, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, 2 দিলাম, তাহলে এখানেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 4, আর এখানে 2। এটা আবার বোঝাই, আবার বোঝো, O2 মানে O2-, এটা কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে তৈরি করবে ও। বাট ও তো হয় না, তাহলে 2 করতে হবে, তো 2 করলে এটা করতে হবে 4, এটা করতে হবে 2, পুরাটাই 2 দিয়ে গুণ করলাম। ওকে, এখন দেখো এটা 4 এটা 3 হচ্ছে না, এভাবে তো হচ্ছে না, সো এটা দেখাইলেও হবে, এতটুকু রেখে দিলেও তুমি মার্ক পাবা, ফুল মার্কস পাবা। আমার কথা শোনো, তুমি যদি এতটুকু রেখে দাও ফুল মার্ক পাবা, ফুল। কারণ কি? তোমার অ্যালুমিনিয়াম দরকার, তুমি অ্যালুমিনিয়াম পেয়ে গেছো। তুমি কি এটা খেয়াল করেছো? তুমি শুরু করেছিলা কি দিয়ে? তুমি শুরু করেছিলা এটা দিয়ে, দেন তুমি এটাকে চূর্ণ বিচূর্ণ করলা, ঘনীকরণ করলা, তারপরে অক্সাইড নিলা, দেন ইলেকট্রোলাইসিস করে কিন্তু তুমি অ্যালুমিনিয়াম পেয়ে গেছো। সমতা দেখাইতে হয় না। আমি তোমাকে বলছি, সমতা না দেখাইলেও ফুল মার্কস দিবে এখানে, কারণ এটা জারণ বিজারণ না। বলো, অ্যালুমিনিয়াম পেয়েছো? পেয়েছো। ক্লিয়ার হয়েছে কিনা বলো? সো একটা ধাতু এইখান থেকে এইভাবে এসে তৈরি করতে হয়। 4 নাম্বার মেথড। 5 নাম্বার মেথড তাহলে কি হবে? 5 নাম্বার মেথড হবে, এই যে অ্যালুমিনিয়াম পেলা, এই অ্যালুমিনিয়ামকে বিশুদ্ধকরণ, বিশুদ্ধকরণ। এতদূর ক্লিয়ার? এবার বিশুদ্ধকরণে যাব, এবার যাব বিশুদ্ধকরণে। তোমরা রসায়ন ও শক্তি ওই চ্যাপ্টারে ইলেকট্রোলাইসিস পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে বিশুদ্ধকরণ, 5 নাম্বার, বিশুদ্ধকরণ। বিশুদ্ধকরণটা মাথায় রাখবা, পিউরিফাইং। তো এইখানেও আমরা যেটা করব, এই হচ্ছে বিশুদ্ধকরণের জন্য এরকম একটা প্লেট নিব, এবং আমি কাকে বিশুদ্ধ করতে চাচ্ছি বলতো?
অ্যালুমিনিয়ামকে আমি বিশুদ্ধ করতে চাচ্ছি, তাহলে এখানে আমি নিব অ্যালুমিনিয়ামের একটা লবণ, অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 অ্যালুমিনিয়ামের একটা লবণ নিব, যেটাকে বিশুদ্ধ করতে চাই তার লবণ আমি এখানে নিব। তাহলে অ্যালুমিনিয়াম সালফেট আমি নিলাম। আচ্ছা, অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 হে SO4 এটাকে ভাঙলে কি হয়? এটা ভাঙলে হয় অ্যালুমিনিয়াম 3+ SO4 2-। কয়টা অ্যালুমিনিয়াম? 2টা। সালফেট কয়টা? 3টা। তাহলে এটাকে ভেঙে আমি লিখব Al3+ SO4 2-। আমি 2টা দণ্ড নিব, একটা দিব এখানে, একটা দিব এখানে। ওকে, এবং আমি ব্যাটারি যোগ করে দিব, আমি ব্যাটারি যোগ করব। ব্যাটারি যোগ করে দিলাম। এবার ব্যাটারি যদি যোগ করো তাহলে কি হবে বলো? এটা প্লাস, এটা মাইনাস। ওকে, প্লাস সব সময় কি হয় বলো তো? প্লাসের এখানে অ্যানায়ন আসবে, তাহলে এটা হচ্ছে অ্যানোড। আর নেগেটিভের এখানে কে যাবে? প্লাস যাবে, মানে ক্যাটায়ন আসবে, তো ক্যাটায়ন যেখানে যায় সেটা হচ্ছে ক্যাথোড। হলো? আচ্ছা, আমি কাকে বিশুদ্ধ করতে চাই? অ্যালুমিনিয়ামকে, যেটাকে এটা তো একটা অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম পাবো আমি, অবিশুদ্ধ অ্যালুমিনিয়ামের দণ্ড পাবো, অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম রড। এই অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম রডটাকে আমি এইখানে রাখবো, এটার সাথে লাগাবো। কোথায় লাগাবো? অ্যানোডে। আর এইখানে আমরা রাখবো বিশুদ্ধ অ্যালুমিনিয়াম, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম। এখন তুমি বলবো ভাই লাভ কি? বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তো লাগিয়ে দিলেন, তাহলে লাভ কি? না, এটা তো বিশুদ্ধ আছেই। এখন এই অবিশুদ্ধটাকে এখানে লাগালাম যাতে এটাও বিশুদ্ধ হয়ে যায়। কিভাবে বিশুদ্ধ হবে দেখো, অ্যানোডে কি হবে ভাই? আমি বলেছি যে অ্যানোডে হবে জারণ, অ্যানোডে হবে জারণ, অ্যানোডে হবে জারণ। তাহলে এই যে অ্যালুমিনিয়াম, এটা এই অ্যালুমিনিয়াম, অ্যানোডের রিয়াকশন লিখো। অ্যানোড, অ্যালুমিনিয়াম কি করবে? 3টা ইলেকট্রন ছেড়ে দিয়ে তৈরি করবে অ্যালুমিনিয়াম 3+। তাহলে এই অ্যালুমিনিয়াম থেকে কি তৈরি হবে? অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন ছেড়ে দিবে। হ্যাঁ, এটা অবিশুদ্ধ, তাহলে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3+ তৈরি করছে। এখন এই যে ইলেকট্রন ছেড়ে দিল, এই ইলেকট্রন গুলা এখান দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, তো এখানে এই ইলেকট্রন গুলো চলে আসবে। এখন এই অ্যালুমিনিয়াম 3+, যেটা বিশুদ্ধ অবস্থায় আছে, সেটা কি করবে? এই ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোডে। ক্যাথোডে এই যে অ্যালুমিনিয়াম 3+ আছে, এই অ্যালুমিনিয়াম 3+ 3টা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে তৈরি করবে অ্যালুমিনিয়াম। দেন এটা অ্যালুমিনিয়াম আকারে এখানে জমা হবে। একটু মাথা ঠান্ডা করো, দেখো অ্যালুমিনিয়াম ভেঙে যাচ্ছে, অ্যালুমিনিয়াম 3+, তাহলে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম ভেঙে গেল, ভাঙতে আছে, ভাঙতে আছে। এবং এই যে ইলেকট্রন এখানে চলে আসলো, এই 3টা ইলেকট্রন গ্রহণ করে বিশুদ্ধ অ্যালুমিনিয়াম হিসেবে এখানে যে জমা হবে। তাহলে এটা কি হবে? ক্ষয় হতে থাকবে, ক্ষয় হবে। কেন ক্ষয় হবে? কারণ এটা তো ভেঙে যাচ্ছে, এটা তো ভেঙে যাচ্ছে, এটা ক্ষয় হবে এবং এটা মোটা হবে। কারণ কি? কারণ এখানে তো যুক্ত হচ্ছে, এটা মোটা হবে। তাহলে কি হচ্ছে বলতো? এই যে অবিশুদ্ধ অ্যালুমিনিয়াম, এটা ক্ষয় হয়ে বিশুদ্ধ অ্যালুমিনিয়ামটা মোটা হচ্ছে, তার মানে অ্যালুমিনিয়াম বিশুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটার জন্য তোমাকে রসায়ন ও শক্তি এটা খুব সুন্দর মতো বুঝতে হবে, বুঝেছো? তোমরা একটা চ্যাপ্টার গুলো পড়তে চাও না সিকুয়াল অনুযায়ী,
বলো এটা ক্লিয়ার? এই যে এটা ভেঙে ভেঙে পড়বে, অ্যালুমিনিয়াম 3+ তৈরি করবে, তাহলে অবিশুদ্ধটা ক্ষয় হচ্ছে, বিশুদ্ধটা মোটা হচ্ছে, তার মানে অবিশুদ্ধতা বিশুদ্ধ হয়ে যাচ্ছে, লবণের কিছু হচ্ছে না। বলো ক্লিয়ার কিনা? যাদের ক্লিয়ার হয়েছে তারা বলো ক্লিয়ার। সিকিউয়ে যাব আমরা। তার মানে এই যে একটা বক্সাইড, এটার যদি নিষ্কাশন প্রণালী বলে 1 2 3 4 5, এই পুরা মেথড দিয়ে তোমাকে করতে হবে, বুঝেছো? পুরা মেথড দিয়ে করতে হবে। তাহলে প্রথমে চূর্ণ করলাম, পরে ঘনীকরণ করলাম, তারপরে অক্সাইডে পরিণত করলাম, তারপরে মুক্ত ধাতু, তারপরে বিশুদ্ধকরণ। আমরা সিকিউয়ে যাই একটু, চলো তো আমরা একটু সিকিউয়ে যাই। দেখো চ্যালকোসাইট, চ্যালকোসাইট হচ্ছে Cu2s, Cu2s চ্যালকোসাইট। তো চ্যালকোসাইটের সাথে যদি অক্সিজেন দেওয়া হয় তাহলে কি তৈরি হবে বলতো? তাহলে এটা হচ্ছে তৈরি হবে CuO, কপার অক্সাইড, আর ওয়াই হবে SO2, Cu2s প্লাস O2, তাহলে তৈরি হবে CuO প্লাস SO2। ওকে, এক্স যৌগ হতে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন ব্যাখ্যা করো, বলো এক্স যৌগ থেকে কাঙ্ক্ষিত ধাতু নিষ্কাশন। এক্স যৌগ কি? এক্স যৌগ হচ্ছে এটা, কপার অক্সাইড, এটা হচ্ছে এক্স। তাহলে কি করবো বলতো? কপার অক্সাইড এটার সাথে যদি তুমি কি দাও, কার্বন বিজারণ করো, তাহলে কি তৈরি হবে? কপার প্লাস কার্বন মনোক্সাইড, এই যে হয়ে গেল, এই যে কার্বন বিজারণ করলেই হয়ে গেল, কার্বন বিজারণ। দেন বাংলা ভাষা লিখে দিবা যে এটাকে যদি আমরা কি করি, বিশুদ্ধকরণ করি, তাহলে হয়ে যাবে। এটাকে বিশুদ্ধকরণ করলেই হয়ে যাবে, খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা, এটা থেকে একটা গ্যাস প্রস্তুত করা যায়, অলিয়াম গ্যাস। এটা থেকে অলিয়াম গ্যাস প্রস্তুত করা যায়, জানো? আচ্ছা, সেটাতে পরে আসছি। হেমাটাইট, হেমাটাইট কি বলতো? হেমাটাইট হচ্ছে Fe2O3, Fe2O3। ধাতু নিষ্কাশন ব্যাখ্যা করো। 1 নাম্বার কি করবা? চূর্ণ বিচূর্ণ করবা। 1 নাম্বার কি? চূর্ণ বিচূর্ণ। 2 নাম্বার, 2 নাম্বারে কি করবা বলো? ঘনীকরণ। ঘনীকরণ এখানে কি ইউজ করবো বলো তো? কোন ঘনীকরণ ইউজ করবো এখানে? ম্যাগনেটিক ইউজ করব, এখানে হচ্ছে ম্যাগনেট ইউজ করব ঘনীকরণে। 3 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কি? অক্সাইড তৈরি করা। 3 নাম্বার হচ্ছে অক্সাইড তৈরি করা। তাহলে অক্সাইডে কি আছে বলো? অক্সাইডে এখানে কোনটা করব? ভস্মীকরণ। তারপরে তারপরে হচ্ছে মুক্ত, মুক্ত ধাতু, আয়রন। আয়রনের জন্য আমরা হচ্ছে কার্বন বিজারণ ইউজ করি, কার্বন বিজারণ। তারপরে হচ্ছে বিশুদ্ধকরণ। এই শেষ, শেষ। অক্সাইডেরটা তুমি লিখে দিতে পারো যে Fe2O3, এটাকে যদি আমি হিট দেই তাহলে এটা হবে FeO প্লাস O2। এই FeO প্লাস কার্বন, তাহলে হবে আয়রন প্লাস কার্বন মনোক্সাইড। সো এই যে আয়রন পেলা, এই আয়রনকে বিশুদ্ধকরণ করলেই হয়ে যাবে। ও
হ্যাঁ, এটা আপাতত অক্সাইড আছে, বাট এটাকে তুমি আরো ছোট অক্সাইডে পরিণত করার জন্য ভস্মীকরণ করতে হবে, আরো ছোট অক্সাইডে পরিণত করার জন্য। দ্যাটস ইট। হুম, আকিবুল তুমি যে প্রশ্নটা করেছিলে, এটা তো অক্সাইড আছেই, এটাকে আরো ছোট অক্সাইডে পরিণত করার জন্য ভস্মীকরণ করেছি। 5টা মেথডই ইউজ করতে হবে, এই যে 1 2 3 4 5। আর ম্যাগনেটিকের এটা চিত্র এঁকে দিবা, এই এই যদি তোমার সময় থাকে চিত্র আঁকবা। প্রত্যেক ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া একই, কিন্তু কখনো ম্যাগনেটিক, কখনো ভস্মীকরণের জায়গায় তাপ জারণ, কখনো কার্বন বিজারণের জায়গায় হচ্ছে তড়িৎ বিশ্লেষণ, এটা মেনটেন করতে হবে। এগুলো মাদার প্রসেস, এগুলো মাদার প্রসেস, বাট মাদার প্রসেসের যে কি বাচ্চা কাচ্চাগুলো আছে এগুলো ভিন্ন ভিন্ন হয়, বুঝছো? এই যে বক্সাইট এবং ক্যালামাইন, বক্সাইট কি Al2O3 2 অণু পানি, আর ক্যালামাইন কি, ক্যালামাইন হচ্ছে জিঙ্ক কার্বনেট। বলছে ধাতু নিষ্কাশন একই পদ্ধতিতে সম্ভব কিনা, না একই পদ্ধতিতে সম্ভব না, কারণ Al2O3 2 অণু পানি, এটার জন্য আমরা ইলেকট্রোলাইসিস ইউজ করি, ইলেকট্রোলাইসিস শেষে যে এটাতে ইলেকট্রোলাইসিস ইউজ করা হয়। আর ক্যালামাইন যেটা জিঙ্ক কার্বনেট, এটার জন্য আমরা শেষে যে ইউজ করব কার্বন বিজারণ। তার মানে এটা আলাদা আলাদা প্রসেস, সেম না, এটা সেম না। যারা বিশুদ্ধকরণ পড়তে চাচ্ছ তারা রসায়ন ও শক্তি, রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটা দেখবা, চ্যাপ্টার 8। ওকে, তাহলে কার্বন বিজারণ হয়ে গেল। এই যে দেখো, ওয়াই যৌগ হতে জারক এবং নিরোধক ধর্মী অ্যাসিড প্রস্তুত সম্ভব কি না। ওয়াই যৌগটা কি, আচ্ছা চ্যালকোসাইট, চ্যালকোসাইট কি বলতো, Cu2S, তাহলে Cu2S প্লাস O2, এক্স কি হবে, এক্স হবে CuO প্লাস SO2, তাহলে এটা হচ্ছে ওয়াই, জারক এবং নিরোধক ধর্মী অ্যাসিড। হ্যাঁ করা যাবে, SO2, SO2 এর সাথে কি দিতে হবে বলো, SO2 এর সাথে 2 অণু অক্সিজেন যোগ করবা, তাহলে হবে 2SO3, এই 2SO3 এটার সাথে আরেকটা অক্সিজেন যোগ করবা, তৈরি হবে, আচ্ছা পানি যোগ করবা H2O SO2 এর সাথে, তাহলে এটা তৈরি হয় H2SO4। আবার SO3 এর সাথে যদি H2SO4 যোগ করো তাহলে তৈরি হয় H2S2O7 অলিয়াম। এই 3টা বিক্রিয়া, এটা এটা মুখস্থ করতে হবে, ওই যে ছক দেওয়া আছে শুরুতে, এই যে এটার সাথে অক্সিজেন, তাহলে সালফার ট্রাইঅক্সাইড SO3H2O H2SO4 SO3H2SO4, তাহলে H2S2 3টা 4টা 7টা অক্সিজেন, এটার নাম ওলিয়াম। তাহলে এই যে নিরোধক, তাহলে এটা হচ্ছে নিরোধক। ওকে, ক্যালামাইন আর এগুলো পারবা, এখন এগুলো পারবা, বুঝছো? আর ধাতু বিশুদ্ধকরণ তো পড়াই দিছি, এই যে এটা হচ্ছে ধাতু বিশুদ্ধকরণ, এখানে এগুলা পারবা। দেখো কোন ধাতুর বিদ্যুৎ, এটা দেখো আকরিক থেকে জলীয় বাষ্প দূরকরণে নিচের কোন পদ্ধতিতে পরিচালনা করা হয় বলতো, আকরিক থেকে জলীয় বাষ্প দূরকরণ, চৌম্বকীয় তো বাদ, তাপ জারণও বাদ, বশীকরণ নাকি, নো, বশীকরণ হচ্ছে উইদাউট তাপ জারণ, তাপ জারণ হচ্ছে অক্সিজেন, অক্সিজেন লাগে না, চুম্বকীয় বাদ, এটা হবে বশীকরণ। সো এগুলো পারবা। কোন ধাতু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না,
কি ছিল? এই যে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের জন্য কি লাগবে? ইলেকট্রোলাইসিস। অ্যালুমিনিয়ামের জন্য লাগবে ইলেকট্রোলাইসিস। যায় না, যায় না। ম্যাঙ্গানিজও তো হয়, এটা প্রশ্ন ভুল করে দিয়েছে। ম্যাঙ্গানিজও হয়, সিও হয়। কে না কে, ম্যাগাইভার এলো। ও এটা ম্যাগনেসিয়াম, এটা ম্যাগনেসিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম। ঘ। সো দ্যাটস দ্য প্রসেস। তোমাকে আমি আবারও দেখাই দেই, মানে মেন খেলাটা কোন জায়গায়। মেন খেলাটা এই পেজে, বুঝো। সামারাইজ করে দেই, 5টা মিনিট আমি সামারাইজ করে দেই, একটু মনোযোগ দিয়ে শোনো। একটা আকরিক, আকরিককে প্রথমে আমি চূর্ণ বিচূর্ণ করব, তারপরে ঘনীকরণ করব, তারপরে অক্সাইডে রূপান্তর করব, তারপরে মুক্ত ধাতু, তারপরে বিশুদ্ধকরণ। এখন একটু সমস্যা আছে। চূর্ণ বিচূর্ণের জন্য হচ্ছে জ এবং বল ক্রাশার ইউজ করব। ঘনীকরণের জন্য 4টা মেথড, হাইড্রোলাইটিক, ফেনা ভাসমান, চৌম্বক, রাসায়নিক। রাসায়নিকটা ইউজ করব Al2O3, 2 অণু পানি, এটার সময়। ফেনা ভাসমান ইউজ করব জিঙ্ক সালফাইড, লেড সালফাইড, মানে সালফার আছে এরকম জায়গায় ফেনা ভাসমান। চৌম্বকটা ইউজ করব আয়রনের গুলোতে, Fe2O3 বা Fe3O4, এগুলোতে চৌম্বক। আর হাইড্রোলাইটিকটা সব ক্ষেত্রে ইউজ করা যায়, সব ক্ষেত্রে ইউজ করা যায়। এবার অক্সাইডের রূপান্তর, ভস্মীকরণ, তাপ জারণ। তো ভস্মীকরণে কোনগুলো ইউজ করব? যেগুলোতে অক্সিজেন আছে, সেগুলোতে তো অক্সিজেন লাগবে না, যেমন Fe2O3, CaCO3, এগুলো হচ্ছে ভস্মীকরণ। আর তাপ জারণে, তাপ জারণে লেড সালফাইড, জিঙ্ক সালফাইড, এগুলো। তারপরে হচ্ছে ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিসে ইউজ করব কে না কে, ম্যাগাইভার এলো। কার্বন বিজারণে কি কি ইউজ করব বলো? ফিরে, সোনা পাবে, হাই, কুলাঙ্গার, হাজি, তাই না, এগুলো ইউজ করব। আর স্ববিজারণে, হ্যাঁ ওটা তোমরা একটু চার্ট থেকে দেখে নিবা, চার্ট থেকে দেখে নিবা। সো এই হচ্ছে মেথড, এখানেই সবকিছু, এখানেই সবকিছু। দেন হচ্ছে আমরা এইভাবে প্রত্যেকটা মেথড করব। এখানে আমরা এই মেথডগুলো ফলো করব। হাইড্রোলাইটিক প্রসেস, ফেনা ভাসমান প্রসেস, তারপরে হচ্ছে ম্যাগনেটিক প্রসেস। ওকে, দেন আমরা এইভাবে সবকিছু করব। সো মেনলি এই একটা জিনিস দেখবা, এটাকে আমি কিভাবে করছি, এটাকে করলেই দেখবা তোমার সবকিছু হয়ে যাচ্ছে। ওকে, এই চ্যাপ্টার নিয়ে এত বেশি প্যারা নিও না, এই চ্যাপ্টার থেকে তোমরা এমনিতেও সিকিউ অ্যান্সার করবে না, আমি খুব ভালো মতোই জানি, তাই না? ঠিক না? তোমরা সিকিউ অ্যান্সার করবা এই চ্যাপ্টার থেকে, আমি জানি। আমি যতই ভালো পড়াই এই চ্যাপ্টার, তুমি এটা থেকে সিকিউ অ্যান্সার করবা না। ইভেন আমি তোমার জায়গায় স্টুডেন্ট হইলে আমিও করতাম না, যদি না 100% কমন পাওয়া যায়। সো তোমরা হচ্ছে পর্যায় সারণী, তারপরে হচ্ছে জৈব যৌগ, তারপরে হচ্ছে রসায়ন শক্তি, জারণ বিজারণ, এগুলো থেকে অ্যান্সার করতে পারো। আর যারা আমি বলছি এই চ্যাপ্টারটা আমি যথেষ্ট ডিটেলসে পড়িয়েছি, হ্যাঁ। সো আর সিকিউ এর অ্যান্সার গুলো দেওয়া আছে, এমসিকিউ এর অ্যান্সার গুলো দেওয়া আছে, এটা নিয়ে তোমরা টেনশন করবা না, এটা তোমরা দেখে নিও, হ্যাঁ। সো যাই হোক, আজকে এই পর্যন্তই। আর জানাবা ক্লাস কেমন লাগলো, জানানোর পদ্ধতি তো জানোই, তাই না? কিভাবে জানাইতে হবে, বেশি বেশি রিভিউ দিবা, তাহলে বোঝা যাবে যে তোমাদের ক্লাসটা পছন্দ হয়েছে। আর পছন্দ হইলেই তো ক্লাসে বেশি বেশি দেখতে পাবা, তাই তো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর জানাই দিবা ক্লাসটা কেমন লেগেছে, অবশ্যই শিখবো জিতবোতে পোস্ট করে জানাই দিবা। ওকে, ভালো থাকো সবাই।